মাসের একটা কোর্স করলেই মনে হয় আমি টাকা ইনকাম শুরু করে দিতে পারবো। সো ও যখন আসতেছে ওর মধ্যে কিন্তু শেখার কোনো আগ্রহ নেই। আমাদের কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে নেটওয়ার্কিংটা খুবই জরুরি। টেক ইন্ডাস্ট্রিতে আমার কাজ করতে হলে একটা স্পেসিফিক টপিক, টুলস বা টেকনোলজি নিয়ে আমি এখন আর সার্ভাইভ করতে পারবো না, সেটা আগে হয়ে গেছে। এখন দেখা যায় রিসোর্সের তো অভাব নেই, ইউটিউব হোক বা আমরা সবখানে দেখি কোর্স হোক, বাট তারপরে এখন আসলে আমরা শিখাতে এত পিছিয়ে কেন, মানে আপনার কি মনে হয়? কারণ আমাদের দেশের গ্র্যাজুয়েট এবং বাইরের দেশের গ্র্যাজুয়েটদের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স পাই নাই মাইন্ডসেট বাদে। তো এটাকে আমরা বলি হচ্ছে যে স্পুন ফিডিং কালচার। আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে সবাই মনে করে যে চামচে তুলে তাকে আমাকে খাওয়াই দিতে হবে। আসসালামু আলাইকুম, আমার স্কুল পডকাস্টের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গেস্ট হিসেবে আছেন সুমন মোল্লা সেলিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনি কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছেন, এই সুযোগে আমরা আলহামদুলিল্লাহ পডকাস্টটা করতে পারছি। তো ভাইয়া প্রথমে যেটা জানতে চাই যে আলহামদুলিল্লাহ আপনি তো এখন নেদারল্যান্ডসে আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, তো আপনার এই ক্যারিয়ার জার্নিটা আমরা জানতে চাচ্ছি। যে আমি যতটুকু জানি আপনি সিএসসি তে পড়েছিলেন, জি। তো আপনার এই জার্নিটা কিভাবে এগিয়েছে? হ্যাঁ, আমি যদি শেয়ার করি যে ছোটবেলা থেকে যখন হচ্ছে ক্লাস 8-এ ওঠার পর প্রথম কম্পিউটার পাই, তখন মাথায় তো শুধু গেম খেলতেছি, কম্পিউটার চালাচ্ছি, অনেক মজা লাগতেছে। তো যেই ভাইয়ার মাধ্যমে প্রথম কম্পিউটার সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে যে আমাদের পাশের বাসায় এক নেইবার ছিল। ওই ভাইয়া তখন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কুয়েটে পড়াশোনা করতেছিল, আই থিঙ্ক কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তো তখন মাথায় ঢুকে গেছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার শব্দটা, বাট এক্স্যাক্টলি তখন আসলে আমি জানতাম না যে কম্পিউটার ইঞ্জিনিয়ার কি কাজ করে। বাট ক্লাস 9-এ যখন উঠি তখন মাথায় এতটুকু হচ্ছে, বা আমার ফ্যামিলির দিক থেকেও ছিল যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। তারপর যখন আমি হচ্ছে এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার এইচএসসি রেজাল্টটা খুব খারাপ হয়েছিল। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে অ্যাডমিশন এক্সাম দিতে পারি নাই। আচ্ছা। তারপর আমি হচ্ছে 2009 এইচএসসি দেওয়ার পর তিতুমির কলেজে ম্যাথে ভর্তি হই। তো ম্যাথে ভর্তি হওয়ার পর কলেজের শেষের দিকে তো প্রথম মোবাইল পাই, তখন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা শুরু করি। ওইখান থেকে আমি হচ্ছে বাংলাদেশের একটা চ্যাটিং ফোরাম সাইট সম্পর্কে জানতে পারি ওই সময়ে। ওই ফোরাম সাইটটা আবার তৈরি করছিল বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার। ভাইয়ার নাম ছিল হচ্ছে আবু আশরাফ মাসনুন। উনি আমাদের টেক কমিউনিটি খুবই পপুলার একজন মানুষ। তো ওনার ওই ওয়েবসাইটে যে যখন আমি বিভিন্ন মানুষজনের সাথে চ্যাট করা শুরু করি, তখন আসলে দেখি যে আসলে এই ওয়েবসাইটগুলো কোনো একটা মানুষই বানাচ্ছে, এবং এগুলো বানানোর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যবহার করা যায়। তো আমার আসলে হচ্ছে বিভিন্ন মানুষজনের সাথে ওই সময় চ্যাট করতে ভালো লাগতো না। আমার তখন মাথায় ঢুকলো যে আচ্ছা, আমি নিজে এরকম কোনো কিছু বানাইতে চাই। আচ্ছা। তারপর ওইখানে আমি হচ্ছে যে দেখতে পারি যে আচ্ছা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো শিখে এগুলো এরকম ওয়েবসাইট হচ্ছে বানানো যায়। তো তখন আমি ওইখান থেকে কিছু রিসোর্স পাই, যেহেতু ওই ভাইয়া নিজেই হচ্ছে ওয়েবসাইটগুলো বানাইছিল এবং ওনার এই স্ক্রিপ্টটাও ওপেন সোর্স ছিল। তো প্রথম আমি হচ্ছে ওই স্ক্রিপ্টগুলো ডাউনলোড করে কম্পিউটারে ওপেন করি, দেখি যে কিছু লেখা ইংলিশে বিভিন্ন কিওয়ার্ড লেখা আছে। ওইটা আসলে পিএইচপি কোড লেখা ছিল, বাট ওই সময় আমি যেহেতু প্রোগ্রামিং কি কিছুই বুঝি না, ডাউনলোড করে দেখি যে আমি আসলে কিছুই বুঝতেছি না, ডিলিট করে ফেলে দিছিলাম আবার। তারপর আবার হচ্ছে দেখলাম যে কিছু ওই সময় ওয়েবসাইট ছিল যেখানে আমি হচ্ছে ক্লিক করে করে কিছু ইনফরমেশন দিয়ে কয়েকটা পেজ তৈরি করে ফেলতে পারতাম। বাট ওইখানে হচ্ছে আপনার কাস্টমাইজেশনের খুব একটা সুযোগ ছিল না। আমি যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমাকে HTML জানতে হবে, CSS জানতে হবে। তো আবার ওই ওয়েবসাইটেও তাদের একটা স্পেসিফিক সেগমেন্ট ছিল যেখানে তারা আসলে HTML, CSS বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে শেখা যায় এই ধরনের রিসোর্স শেয়ার করে দিছিল। তো ওইখান থেকে আমি হচ্ছে নিজে নিজে শেখা শুরু করি। তো ওই সময় আমার নিজেরও কম্পিউটার ছিল না, আমার খালাতো ভাইয়ের কম্পিউটার ছিল। ওইখান থেকেই আমি হচ্ছে যখন বসতাম নিজে নিজে হচ্ছে শেখা শুরু করি। তারপর সাইবার ক্যাফেতে যে হচ্ছে আমি 1 ঘন্টা 2 ঘন্টা দেখা যাইতো যে টিউটোরিয়াল ডাউনলোড করে নিয়ে আসতাম। ওই সময় তো আসলে কোনো ভিডিও টিউটোরিয়াল ছিল না, ওয়েব পেজ ছিল। আমি পেজগুলোকে হচ্ছে PDF আকারে সেভ করে নিয়ে আসতাম আর কি। তো এইভাবে শুরু হয়। তো একটা সময় যে দেখা যায় যে আমি ম্যাথে পড়াশোনা করতেছি, বাট ওইভাবে ক্লাসে যাওয়া হচ্ছিল না, কারণ দেখা যেত কি ইন্টারেস্ট আরেক জায়গায়। আর তার চেয়েও বড় সমস্যা যেটা ছিল, ওই সময় সমস্যা ছিল ফ্যামিলির কাছেও, কারণ হচ্ছে যে সারা রাত আমি ওগুলো নিয়ে পড়ে থাকতেছি, কিন্তু হচ্ছে যে সকালে যেহেতু ঘুমাইতেই যাচ্ছি আমি 8টা-9টার দিকে, তিতুমির কলেজে ওই সময় আই থিঙ্ক 7:30 থেকে ক্লাস ছিল, আমি একদিনও ক্লাস করতে যেতে পারতাম না, কারণ আমি সারাদিন হচ্ছে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে ঘুমাইতামই হচ্ছে একদম ভোরবেলা আর কি।
তো এইভাবে কিছুদিন যাওয়ার পর বাসা থেকে বলল যে এইভাবে কতদিন চলবে, যে সারাদিন দেখি কম্পিউটার নিয়ে বসে থাকিস, কোনো ক্লাস করতে যাচ্ছিস না, কি অবস্থা। আবার ইন দ্য মিন টাইম যেটা হয়েছিল, আমি কিছু কাজ শিখে নিজের হাত খরচ চলার জন্য যতটুকু টাকা দরকার সেটা দেখা যাচ্ছিল যে আমি কিছু টুকটাক কাজ করে পেয়ে যাচ্ছিলাম। তো তখন আমি বাসায় বললাম যে দেখো, যে আমি তো ম্যাথে পড়াশোনা করতেছি, 1 বছর হয়ে গেছে ক্লাস করি নাই, সো এখন আসলে এটা কন্টিনিউ করা আমার জন্য টাফ, বাট আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করতে চাচ্ছি। তো এখন কিছু কাজ আমি করতে পারি, আমার হাত খরচ চলে যাচ্ছে, তো আমি যদি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই তাহলে আমার জন্য ভালো হয়। তো আমাদের দেশে ট্র্যাডিশনাল মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে এখানে পড়াশোনা করবি, ঠিক আছে, অনেক টাকা ইনভেস্ট হবে, বাট আসলে এখানে পড়াশোনা করে সিএসিতে চাকরি বাকরি কেমন আছে, চাকরি বাকরি করে লাইফ চলবে কিনা। তো তখন আমি কনফিডেন্টলি বললাম যে আচ্ছা, এখনই তো আমি টুকটাক কাজ করে আমার হাত খরচ চলতেছে, আমার মোটামুটি কনফিডেন্স আছে যে হ্যাঁ, এটা ভালো একটা সেক্টর, আমি এটাতে পড়াশোনা করলে আমার জন্য ফিউচারে ভালো হবে আর কি। যদিও ওই মুহূর্তে আমি এক্স্যাক্টলি হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের কতটুকু সুযোগ আছে কি আছে অতটা জানতাম না, কারণ এটা প্রায় 2008-09 সালের দিকে। তখনও বাংলাদেশে আমার মনে হয় টেক ইন্ডাস্ট্রি অতটা হয় নাই, বা মানুষজন কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তখনও অতটা বোঝে না। বাট আমার ওই সময় যতটুকু ছিল যে প্যাশন, কাজটা করতে ভালো লাগতেছে, মজা পাচ্ছি, নিজে কোনো একটা কিছু বানাইতে পারতেছি, ওইভাবে কন্টিনিউ করা আর কি। তারপর আমি আইইউবিএটিতে 2011 সালে হচ্ছে সিসিতে ভর্তি হই। ওই সময় থেকেই দেখা যেত যে আমি টুকটাক হচ্ছে অনলাইনে কাজ করতাম, ফিক্সড কিছু ক্লায়েন্ট ছিল। কিছু বছর হচ্ছে আমি ভার্সিটি থাকাকালীনই হচ্ছে 2টা কোম্পানিতে বাংলাদেশে পার্ট টাইম জব করছি। আচ্ছা, তারপর ইঞ্জিনিয়ার এই রিলেটেড রোলেই? এই রিলেটেড রোলেই আমি সেকেন্ড সেমিস্টারে থাকতেই আমার ব্যাচের সবাই জানতো যে আমি অলরেডি হচ্ছে এই রিলেটেড কাজ জানি। তো দেখা যাইতো যে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে ওগুলো আমি আগেই করে ফেলতে পারতেছি। দেখা যাচ্ছে যে ওরা যখন বুঝে উঠতে পারতেছে না, আমি করে বসে রইছি আর কি, কয়েকজনকে হেল্প করতেছি। তো ওই সময় প্রথম আমার জবটা যেভাবে হয় সেটা হলো যে সেকেন্ড সেমিস্টারে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে শান্তনু। তো ওর একটা বড় ভাই একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো। তো উনি ওই সময় হচ্ছে পিএইচপিতে কাজ করে বা কোডিগনেটর ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, এরকম একজনকে খুঁজতেছিল। তো ওই সময়ও আমি তখনও কোডিগনেটর ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি নাই, আমি শুধু পিএইচপি নিয়ে কাজ করে যাচ্ছিলাম। তো ও যেহেতু জানতো যে আমি এই কাজটা ভালো পারি, ও বলছিল যে আমার ভাইয়ের সাথে তোকে কানেক্ট করাই দিই, তুই কথা বলে দেখ যে কাজটা করবি কিনা বা তোর দ্বারা সম্ভব হবে কিনা। তো ওই ভাইয়ের সাথে কথা বলার পর উনি একদিন বলে যে তাহলে তুমি ইন্টারভিউ দিতে আসো। তো ইন্টারভিউ যখন দিতে যাই, একেবারে কোম্পানির যিনি ফাউন্ডার ছিল, সিও, তার সাথেই ডিরেক্ট কথাবার্তা হয়। উনি খুব ভালো মানুষ ছিল, স্টিল আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে এত বছর পরেও আর কি। তো উনি জিজ্ঞেস করে যে এরকম এরকম আমরা একটা ইআরপি সফটওয়্যারে কাজ করতেছি, আগে এটা ডটনেটে ছিল, আমরা এখন কোডিনেটর ফ্রেমওয়ার্কে রিরাইট করতে চাচ্ছি, তুমি পারবা কিনা। তো আমার আবার যেটা যে আমি কোনো কাজ না পারলেও সব সময় হচ্ছে বলতাম যে হ্যাঁ, আমি এই কাজটা পারি না, বাট আমাকে যদি এতটুকু পরিমাণ সময় দেন, রিসোর্স দেন, আমি শিখে নিয়ে কাজটা করতে পারবো। তখন সেটা পারতেন না আপনি? হ্যাঁ, পারতাম না আমি। তো আমি তাকে বলছিলাম যে আপনি যদি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি শিখে নিয়ে কাজটা করতে পারবো। আর অলরেডি যদি আপনার এই প্রজেক্টে কাজ করতেছে এমন কেউ থাকে, তার সাথে যদি আমাকে হচ্ছে একটু বসার ব্যবস্থা করে দেন, আমি তার কাছ থেকে কাজগুলো বুঝে নিব। তো উনি বলছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুরু করো, আমি একদিন তোমাকে হচ্ছে যে অলরেডি এতটুকু কাজ করে গেছে তার সাথে বসার সুযোগ করে দিব। তো উনি জিজ্ঞেস করলো যে ওই সময় 2008-09 দিকে কত টাকা স্যালারি চাও তুমি। তো আমি তো তখন জাস্ট একজন স্টুডেন্ট, কত টাকা চাইবো, এই ধরনের কাজের স্যালারিও কত হওয়া উচিত আমি কোনো যাই না। আমি তখন টুকটাক কাজ করে মাসে দেখা যায় তো 1-2 হাজার টাকা পাইলেই আমার জন্য মোর দেন এনাফ। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম মনে হয় 2-3 হাজার টাকা চাবো। তো উনি বললো যে আচ্ছা তুমি 5 হাজার টাকায় শুরু করো, সপ্তাহে 3 দিন আসবা, লাঞ্চ অফিস থেকেই হবে। তো ওইভাবে হচ্ছে যে প্রথম শুরু করা। ওইখানে ওনাদের সাথে আমি 4 মাস কাজ করছিলাম, তারপর আর কন্টিনিউ করা হয়নি, কারণ দেখা গেছে যে ওই ভার্সিটিতে তো তখনও পড়াশোনা কন্টিনিউ চলতেছে। হ্যাঁ, ক্লাস শিডিউল দেখা গেছিল যে পরে এত এলোমেলো হয়ে গেছে, আমি যে সময় বের করে আসলে হচ্ছে যে 3-4 ঘন্টা বের করে যে ওই অফিসে যাবো, আবার আসবো, আবার ভার্সিটিতে ক্লাস করবো, অনেক টাফ হয়ে যাচ্ছিল আর কি। তারপর এইভাবে কাজ করার পর আবার ভার্সিটির 3rd ইয়ারেও হচ্ছে এরকম পরিচিত এক ভাইয়ের মাধ্যমে কানেক্টেড হয়ে আরেকটা কোম্পানিতে 9 মাস হচ্ছে পার্ট টাইম কাজ করছি। তারপর ভার্সিটি শেষ হওয়ার পরপরই আসলে আমার কখনো জব নিয়ে টেনশন করতে হয় না। এটার পেছনেও রিজন ছিল, যারা আজকে অডিয়েন্স আসছেন শুনতেছেন তারাও আই থিঙ্ক এখান থেকে শিক্ষা নিতে পারবেন যে আমাদের কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে নেটওয়ার্কিংটা খুবই জরুরি।
এই নেটওয়ার্কিং আমাকে অনেক হেল্প করছে। আমি নিজে যতটুকু জানতাম অলওয়েজ চেষ্টা করতাম অন্য মানুষকে শেখানোর জন্য। আমি ভার্সিটিতে দেখা গেছে যে আমার টিচাররা ক্লাস নিচ্ছে, ক্লাস নেওয়ার পর আমি আমার ক্লাসমেটদের হচ্ছে আলাদা করে যেই জিনিসটা আমি জানতাম ক্লাস নিতাম আর কি। তো এটার ফলে যেটা হয়েছিল 2014-র দিকে যখন আমি ভার্সিটির লাস্ট ইয়ারে, ওই সময় আমি হচ্ছে নিজের একটা অর্গানাইজেশন তৈরি করি লেটস লার্ন কোডিং নামে। সেখান থেকে আমি যেটা করতাম প্রতি মাসে একটা করে হচ্ছে সারা দিনের জন্য ওয়ার্কশপ অর্গানাইজ করতাম, সেখানে মানুষজন ফ্রিতে এসে শিখতে পারতো। তো আমার যেহেতু কমিউনিটিতে ভালো একটা পরিচয় ছিল, আমি দেখা যাইতো যে যে বিষয়ে এক্সপার্ট ওরকম ভাইয়াদের কাছে রিচ আউট করে বলতাম যে ভাই এরকম একদিন যদি আপনি সময় দিয়ে একটা ওয়ার্কশপ নিতে পারেন, নতুন যারা আছে তাদের শেখার জন্য অনেক উপকার হবে। তো এইভাবে হচ্ছে দেখা গেছে যে শুরু করি। তো ওইটা শুরু করে আমার যেটা সুবিধা হয়েছিল, আমি বাংলাদেশের তখন টপ লেভেলের বেসিস থেকে শুরু করে বড় বড় কোম্পানির যারা ফাউন্ডার ছিল তারা মোটামুটি আমাকে চিনে গেছিল। নিউজক্রেট বা বর্তমানে যে অপটিমাইজলি কোম্পানি আছে ওইটার ফাউন্ডার হচ্ছে প্রতি মাসে একদিন তাদের অফিসের স্পেস আমাকে দিয়ে দিত যে তুমি তোমার মতো হচ্ছে ইভেন্ট অর্গানাইজ করো। বিডি জবসের 5 মাসুর ভাই একদিন ডাক দিয়ে আমাকে বললেন যে সুমন তুমি অর্গানাইজ করতেছো ভালো, তোমার যদি কোনো স্পন্সর লাগে হেল্প লাগে আমাকে বললো। উনি আমার কিছু ইভেন্টে হচ্ছে স্পন্সর করছে। বেসিসের যে বিআইটিএম ইনস্টিটিউট আছে সেটার সাথে আমাকে কানেক্ট করাই দিছিল, সেখানে যে আমি হচ্ছে কিছুদিন ক্লাস নিছি। তারপর এরকম আর কি দেখা গেছে যে প্রচুর মানুষজন আসলে হেল্প করছে। তাদের মাধ্যমে দেখা গেছে যে ওই অর্গানাইজেশনটা আমি হচ্ছে প্রায় 2-3 বছর রান করছি। বেসিসের 2015-তে যখন আমি গ্র্যাজুয়েশন শেষও করি নাই, ওই বছর যে বেসিসের ডিজিটাল ওয়ার্ল্ড 2015 হয় সেখানে আমি অর্গানাইজিং টিমেও কাজ করছি, একজন স্পিকার হিসেবেও ছিলাম। বাট তখনও কিন্তু আমার গ্র্যাজুয়েশন শেষ হয় নাই, আমি ভার্সিটির লাস্টে স্টুডেন্ট তখন আমি। তো এটা আমি শেয়ার করতেছি এই কারণে যে অনেক অডিয়েন্স যারা আছেন বর্তমান যুগে তারা মনে করে যে হচ্ছে আমি যখন স্টুডেন্ট আছি তখনও মনে হয় আমার আসলে শুধু পড়াশোনা ফোকাস, অন্য কিছু করার আমরা সময় পাই না। ম্যাক্সিমাম স্টুডেন্টের অজুহাত এটা থাকে আর কি। বাট আমার ম্যাক্সিমাম জার্নির যেটা শুরু হয়েছে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় কমপ্লিট করছি। 2015 এপ্রিলে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আমার আসলে কোনো কোম্পানিতে সিবিও সাবমিট করতে হয় নাই। অলরেডি মানুষজন জানতো যে হ্যাঁ আমি এই রিলেটেড টেকনোলজি নিয়ে কাজ করি, এই রিলেটেড কাজে আমার এক্সপিরিয়েন্স আছে। অলরেডি মানুষজন আমাকে নক দেওয়া শুরু করছিল যে ভাই আপনার গ্র্যাজুয়েশন শেষ, আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। তো 2015-তে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরপরই আমি হচ্ছে কোনো ইন্টারভিউ না দিয়েই হচ্ছে আমার প্রথম জবে ফুল টাইম জবে হচ্ছে ঢুকে যাই আর কি। তো এইভাবেই জার্নি চলতে থাকে। এখন একটু সংক্ষেপেই বলি, 2015 থেকে 2019 পর্যন্ত আমি বাংলাদেশে মোটামুটি হচ্ছে 3-4টা কোম্পানিতে কাজ করছি। বাংলাদেশ থেকে মুভ করার আগে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সফটওয়্যার কোম্পানি করা হয়েছিল, বসুন্ধরা গ্রুপ করছিল P1। সেখানে আমরা বাংলাদেশের প্রায় টপ 100 থেকে 150 ইঞ্জিনিয়ার একসাথে কাজ করছি। এত বড় টিম করা হয়েছিল, মানে পুরো 2টা ফ্লোর জুড়ে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ছিল, ডিজাইনার ছিল, আর্টিস্ট ছিল। ওইখান থেকে 6 মাসে অনেক কিছু শিখছি। 2019-এ যে আমি 2019-এ আমি বাইরে শিফট হই। বাট তার আগে 2018 সালে আবার আমি অক্টোবর মাসে হচ্ছে একটা কনফারেন্সে যাই নেদারল্যান্ডসের হচ্ছে দ্য হেগ সিটিতে। ওয়ান ইয়াং ওয়ার্ল্ড নামে একটা সামিট হয়। এটাতে আবার যেটা হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি বছর বাংলাদেশ থেকে 10 জনকে সিলেক্ট করে পুরো স্কলারশিপ দিয়ে নিয়ে যেত আর কি। কারণ এই কনফারেন্সটার হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি প্রায় $4-5 হাজার মতো ছিল, প্লাস আপনার ফ্লাইট অ্যাকোমোডেশন কস্ট মিলে অনেক এক্সপেন্সিভ। উনি ওইটার হচ্ছে চিফ গেস্ট হিসেবে থাকতেন। তো উনি যেটা করতেন চিফ গেস্ট হিসেবে থাকার ফলে বা স্পিকার হিসেবে থাকার ফলে উনি একটা অনোরারিয়াম পাইতেন। তো উনি যেটা বলছিল যে আমি কোনো অনোরারিয়াম নিব না, প্রতি বছর এই সামিটটাতে তোমরা হচ্ছে আমার দেশের 10 জন ছেলে মেয়েকে হচ্ছে যাওয়ার সুযোগ দিবা আর কি। তো আমি 2018 সালে ওইটাতে সিলেক্টেড হয়েছিলাম। তো ওইটা আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ এই সামিটটা হচ্ছে এমনভাবে ওরা ডিজাইন করছে এবং প্রতি বছর হয়, এই বছর হচ্ছে আই থিঙ্ক মিউনিকে হবে। তো ওরা এটার এনশিওর করে যে প্রত্যেকটা কান্ট্রি যে আছে প্রত্যেকটা কান্ট্রি থেকে অ্যাটলিস্ট একজন ইয়ুথ হচ্ছে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখানে ভাই সিলেক্টেড হয়েছিলেন কিভাবে, মানে এখানে? হ্যাঁ, এটার প্রসেস যেটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হচ্ছে ইউনূস সেন্টার আছে সেইটার মাধ্যমে হচ্ছে ওরা প্রতি বছর সার্কুলার দেয় যে হ্যাঁ এবছর এই সামিটটা হতে যাচ্ছে, যারা যারা ইন্টারেস্টেড সেখানে অ্যাপ্লাই করো। তো ওইখানে অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করার পর ওরা কিছু ক্রাইটেরিয়া দেখে, মোটামুটি ওরা 10 জন সিলেক্ট করে। তো ওরা ওইটার ব্যালেন্স এইভাবে করার চেষ্টা করে যেন ডিফারেন্ট সেক্টর থেকে ডিফারেন্ট প্রিভিলেজের
মানুষজনই ওইখানে যাওয়ার সুযোগ পায় আর কি। কেউ হয়তো যেমন আমি টেক থেকে সুযোগ পাইছিলাম, সেখানে এমন মানুষজনও ছিল, একজন হয়তো ছিল সে জাস্ট এখন স্টুডেন্ট, একজন হয়তো ছিল সে নার্স হিসেবে কাজ করতেছে। তো আচ্ছা। এইরকম একটা ব্যালেন্সড হচ্ছে টিম বা 10 জনকে সিলেক্ট করে নিয়ে যাওয়া হতো। তো ওই সময় আমার ওই লেটস লার্ন কোডিং যে অর্গানাইজেশনটা ছিল, ওইটার কারণেই আসলে আমার মনে হয় আমি সিলেক্টেড হয়েছিলাম। কারণ ওই যে বললাম যে 2 বছর ধরে আমি আসলে বাংলাদেশে ফ্রিতে মানুষজনকে যেন হচ্ছে কোডিং শেখানো যায় সেটার বিভিন্ন কার্যক্রম করে গেছিলাম। সেটা আবার বিভিন্ন জায়গায় ফিচার হয়েছিল। আমি এটিএন বাংলার ইয়ং নাইটে গেছিলাম, পেপারে 3-4টা আর্টিকেল পাবলিশ হয়েছিল, একটা সোশ্যাল বিজনেস রিলেটেড হচ্ছে কম্পিটিশনের রানার্স আপ হয়েছিলাম। ওইটা আবার হচ্ছে অর্গানাইজ করে হচ্ছে ওই ইউনুস সেন্টারের একটা ইনিশিয়েটিভের মাধ্যমে আর কি। তো ওইভাবেও তারা আমার অ্যাক্টিভিটিগুলো দেখছিল আর কি। তো যার কারণে মনে হয় আমি সিলেক্টেড হয়েছিলাম। বাট আচ্ছা। ওইটা আমি বলবো যে মোটামুটি 4-5 দিনের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল, এবং ওইটা আমাকে অনেক মোটিভেট করছে যে আমার যতটুকু স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে তো মোটামুটি অনেক এক্সপ্লোর করলাম। এখন মনে হয় আমি বাইরে যে হচ্ছে কাজ করতে পারি, আরও আমার এক্সপিরিয়েন্সটাকে বাড়াইতে পারি। তো ওই কনফারেন্স থেকে ফিরে মোটামুটি 2019-এর দিকে আমি ডিসিশন নেই যে হচ্ছে আমি বাইরে শিফট হব। 2019-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমি মোটামুটি লিঙ্কডইন, তারপর আমাদের টেক কমিউনিটি জবের জন্য ওই সময় স্টেক ওভারফ্লো জবস নামে একটা প্ল্যাটফর্ম ছিল, ওইখানে আমি জব খোঁজা শুরু করে দিই। আর ওই সময় এদিক দিয়ে হচ্ছে ব্যাপারটা একটু ইজিও হয়ে গেছিলো এই কারণে যে ওই সময় ইউরোপের কান্ট্রিগুলোতে ওরা প্রচুর পরিমাণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছিল। আচ্ছা। ওদের অনেক কোম্পানি হচ্ছে বুম করতেছিল, ইঞ্জিনিয়ার দরকার, কিন্তু ওদের নিজেদের দেশে হচ্ছে ইঞ্জিনিয়ার ছিল না। তো ওরা দেখা যাচ্ছিল যে যেই দেশ থেকেই স্কিল্ড আচ্ছা। ইঞ্জিনিয়ার পাচ্ছিল ভিসা স্পন্সর করে সকল খরচ টরচ দিয়ে নিয়ে যাচ্ছিল আর কি। তো 4 মাসে, যদিও এটা টাফ ছিল প্রসেসটা অনেক, যে 4 মাসে আমি প্রায় কত 60-70টা কোম্পানিতে অ্যাপ্লাই করছি। এর মধ্যে দেখা গেছে যে 90%-80% কোম্পানিতে কোনো ইন্টারভিউ না ডেকেই হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে। তো যাই হোক, তাও আশা নিয়ে হচ্ছে করে গেছি। কখনো দেখা গেছে সিবি আপডেট করছি, ইমপ্রুভ করছি, কিছু মানুষজনের সাথে কথাবার্তা বলছি যে কিভাবে ইমপ্রুভ করা যায়, কেন আমি রেসপন্স পাচ্ছি না। তো এইভাবে বিভিন্নভাবে চেষ্টা করতে করতে দেখা গেছে যে পরবর্তীতে 8-10টা কোম্পানিতে হচ্ছে ইন্টারভিউ ডাক পাচ্ছি। আবার এমনও গেছে যে কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ শুরু করছি, কোনোটাতে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যাচ্ছি, কোনোটাতে সেকেন্ড রাউন্ডে বাদ পড়ে যাচ্ছি। একটা তো এমন হয়েছে যে মোটামুটি 5টা রাউন্ড আমি হচ্ছে বাংলাদেশ থেকে ক্লিয়ার করে ফেলছি। তো ওরা বলছে যে আমি ভাবছি মোটামুটি 5টা রাউন্ড যেহেতু হয়ে গেছে, ওদের সি লেভেল পর্যন্ত যে মানুষজন আছে তাদের সাথেও আলোচনা হয়ে গেছে, আমি ভাবছি যে ওরা জব অফার করবে। বাট ওরা পরে বললো যে একদিনের জন্য আমরা তোমাকে আমাদের অফিসে নিয়ে আসতে চাই, এইখানে হচ্ছে একদিন তুমি আমাদের কলিগদের সাথে কীরকম কাজ করো একদিন একটু একসাথে দেখবো আর কি। তো ওরাই আমাকে ভিসা করে দিল। ফেব্রুয়ারিতে হচ্ছে মিউনিকে নিয়ে গেল, ভিসা থেকে শুরু করে সব কস্ট হচ্ছে ওরা বিয়ার করছে। গেলাম ওইখানে যে হচ্ছে একদিন ওদের সাথে টুকটাক কথাবার্তা কাজ টাজ করে আসলাম। বাট তারপর হচ্ছে ওরা রিজেক্ট করে দিল। তো তখন হচ্ছে খুবই খারাপ লাগছিল আর কি, মনে হয়েছিল যে না, এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসলাম, হইল না। তারপর আবার কন্টিনিউ করলাম যে না, আবার চেষ্টা করতে থাকি। এরপর 2 মাস পর হচ্ছে আবার মার্চ এপ্রিলের দিকে 2টা কোম্পানি থেকে অফার পাইলাম, নেদারল্যান্ডসের একটা কোম্পানি থেকে আর জার্মানির একটা কোম্পানি থেকে। তো ওই সময় আমি হিসাব নিকাশ করে দেখলাম যে জার্মানিতে ওই সময় যেহেতু প্রথমবার আমি বিদেশে বাইরে শিফট হব, তো একা একা যাচ্ছি, এর আগে ফ্যামিলির বাইরে কোথাও কখনো একা থাকা হয় নাই। তো বড় একটা ডিসিশন ছিল, প্লাস একটু নার্ভাসও ছিলাম। তো এই জন্য তখন ডিসিশন নেই যে হচ্ছে বার্লিনে যাব, কারণ বার্লিনে ওই সময় আমার পরিচিত আরও কয়েকজন ফ্রেন্ড ছিল যারা জব নিয়ে শিফট হয়েছে। তো তখন আমি হচ্ছে বার্লিনে শিফট হই। 2019 থেকে 2021 পর্যন্ত 2 বছর বার্লিনের ওই কোম্পানিতে কাজ করি। তারপর 2021-এর দিকে আবার এখন যে আমি নেদারল্যান্ডসে আছি এই কোম্পানিটাতে হচ্ছে জয়েন করে মুভ করি আর কি। তো এটারও প্রায় এখন 4 বছর হয়ে গেল। আচ্ছা ভাই, আপনার জার্নিটা থেকে যেটা বুঝলাম আর যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে, এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি যে আপনারা যখন শিখতেন তখন রিসোর্স খুব কম ছিল আর অনেক টাফ ছিল। যেটা বললেন যে আপনাকে হচ্ছে আরেক জায়গায় গিয়ে শিখতে হচ্ছে, আপনাকে পিডিএফ সেভ করতে হচ্ছে, অথবা আপনি যখন শিখাচ্ছিলেনও আমার মনে হয় যাদের শিখাচ্ছিলেন যে খুব বেশি রিসোর্স আছে, যে আপনাদের যেখানে শিখাচ্ছে খুব সুন্দর একটা অফিস এইরকম হয়তো না, বা হয়তো ভিডিও অ্যানিমেশন আসতেছে বা এইরকম তো না, কিন্তু তারপরও আপনারা শিখতে পেরেছিলেন। বাট এখন দেখা যায় রিসোর্সের তো অভাব নেই, ইউটিউব হোক বা আমরা সবখানে দেখি কোর্স হোক, বাট তারপরে এখন আসলে আমরা
শিখাতে এত পিছিয়ে কেন, মানে আপনার কি মনে হয়? আচ্ছা, এই জায়গায় মনে হচ্ছে যে দুইটা কারণেই আসলে সমস্যা হয়। একেবারে ধরেন আপনি কোনো জিনিস চাচ্ছেন, সেটার এনাফ রিসোর্স নাই, সেটাও একটা সমস্যা, বা খুব বেশি রিসোর্স আছে, এটাও আচ্ছা। একটা সমস্যা। এর কারণ হলো, আর বর্তমান যুগে এটা টাফ হয়ে গেছে কি, সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি এখন হচ্ছে জাস্ট একটা ডিভাইসে ঢুকলে নানান কিছু পাচ্ছেন। তো এই জায়গায় সমস্যাটা হয়ে গেছে যে আমরা এত কিছু নিয়ে ব্যস্ত আছি যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে যে ফোকাস করব সেটা করার মতো আমাদের কিছু নেই। কারণ অলওয়েজ কিন্তু সোশ্যাল মিডিয়া কি করতেছে, আপনাকে একটা না একটা কিছু পুশ করতেছে। ওই সময়ে যেই জায়গাটাতে আমরা বলবো যে লাকি ছিলাম আমাদের জেনারেশন, আমরা মাত্র ডিভাইসটা হাতে পাইছি, অনেক চ্যালেঞ্জেস, ইন্টারনেট স্পিড স্লো। আমার মনে আছে যে আমরা যখন হচ্ছে ব্রাউজার দিয়ে ইন্টারনেট ওই বিভিন্ন রিসোর্সেস ভিজিট করতাম, একে তো হচ্ছে তখন ইন্টারনেটের দাম বেশি ছিল, স্পিডও ছিল কম, তো আমরা যাতে ফাস্ট ব্রাউজ করতে পারি এই জন্য দেখা যেত যে ইমেজ অফ করে ব্রাউজ করতাম, নইলে তাড়াতাড়ি হচ্ছে মেগাবাইট শেষ হয়ে যাবে। কারণ ওই সময় আমার মনে আছে যে 300 টাকা দিয়ে আমরা মোটামুটি 1 মাসের 1 GB 2 GB মতো ডাটা পাইতাম। আর এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে এত কন্টেন্ট, 1 GB ডাটা হচ্ছে আমাদের একদিনে শেষ হয়ে যায়। ওই সময় আমরা 1 GB ডাটা দিয়ে 30 দিন চালাইতাম। আবার মাঝে মাঝে যেহেতু স্টুডেন্ট ছিলাম, ডাটা শেষ হয়ে গেলে আবার 300 টাকা কই পাবো আমি, তো দেখা যেত যে টেনশনও থাকতো যে আমার এই 1 GB দিয়ে যেমনি হোক 30 দিন চলা লাগবে। তো তখন দেখতাম যে অনেক ব্রাউজার সাপোর্ট করতো ইমেজ অফ করে ব্রাউজ করা যায়। তো আমার মেগাবাইট যাতে কম খরচ হয়, আমরা ইমেজ অফ করেও হচ্ছে ব্রাউজ করছি। তো আমার মনে হয় যে মেজর প্রবলেম হচ্ছে যে আমরা এখন বর্তমান যুগে ফোকাস থাকতে পারি না। তো এটা আসলে যার যার পার্সোনাল লাইফ থেকে বা যার লাইফের যা গোল, আমার মনে হয় যে সেই জায়গাটাকে তাকে আসলে হচ্ছে ফোকাস রেখে কিছু মাইলস্টোন, গোল, প্ল্যান সেট করে নিতে হবে যে আমি আসলে লাইফে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই বা এটাই শিখতে চাচ্ছি এবং এইভাবে আমি শিখবো, তাহলে আসলে সম্ভব। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমি একটা জিনিস শিখবো, সেটা নিয়ে শুরু করি, ওইটা শুরু করতে যে দেখা গেল যে আরেকটা ভিডিও চলে আসছে, আমি ওইটাতে চলে যাচ্ছি। আর টেকে আপনি তো জানেনই যে নতুন একটার পর একটা জিনিস আসতেই থাকে। তো নতুনদের ক্ষেত্রেও যেটা সমস্যা হয়, আপনি তাদের কাছ থেকে দেখবেন যে কমন কোশ্চেন আসে, ভাই আমি কি এক্স শিখবো, ওয়াই শিখবো নাকি জেড শিখবো। তো এটাও সমস্যাটা, এটা যে এত কিছু আছে, মানুষ কনফিউজ হয়ে যায়, কারণ এক একজন তো এক এক জিনিস পুশ করতেছে আমাদের। এক্স্যাক্টলি ভাই, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার জার্নি থেকে বুঝলাম যে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, দেখা গেলো বাংলাদেশি কোম্পানি, মানে আপনি অনেক আগে থেকে জব শুরু করে দিয়েছিলেন, তারপর বিদেশেও আপনার হচ্ছে জার্মানিতেও জব করা হয়েছে, অলসো এখন নেদারল্যান্ডে। তো আমাদের বাংলাদেশি কোম্পানি বা আমরা যারা জব করি তাদের সাথে আপনি যদি ওখানকার প্র্যাকটিসগুলো একটু ডিফারেন্সিয়েট করেন যে আসলে আমাদের কোথায় ইমপ্রুভ করা দরকার, বাংলাদেশের যারা আমরা জব করছি কোথায় আসলে ল্যাকিংসটা আছে, যেটা আপনি ওখানে খুব ভালোভাবে দেখেছেন যে তারা খুব ভালো। আচ্ছা, এখানে হচ্ছে মেজর অনেক জায়গায় ডিফারেন্সেস আছে, বাট আবার এই ডিফারেন্সেসগুলোর রিজনও আছে। যেমন আমি যদি হচ্ছে ধরেন ইউরোপে কাজ করতেছি, ইউরোপের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ওদের সামাজিক অবস্থা, ওদের অর্থনৈতিক অবস্থা, ওরা যত বছর ধরে ডেভেলপ, সেটার সাথে বাংলাদেশের চিন্তা করি, আমরা কিন্তু বাংলাদেশ জাস্ট একটা ইমার্জিং কান্ট্রি, জাস্ট আমরা হচ্ছে ডেভেলপড ক্যাটাগরিতে ঢুকলাম, আমাদের ইন্ডাস্ট্রি মাত্র 30-40 বছরের পুরাতন। সো ওইভাবে যদি আমি কম্পেয়ার করাটা আসলে হচ্ছে ডিরেক্টলি আমি বলবো যে লজিক্যাল না, বাট আমি জাস্ট ডিফারেন্সেসগুলো বলতে পারি যে ইমপ্রুভ করা কোথায় দরকার। ইমপ্রুভ, হ্যাঁ, যে জায়গাটায় আমাদের ইমপ্রুভ করার সুযোগ আছে সেটা হলো যে আমার মনে হয় যে আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা বা এমনভাবে আমরা আসলে তৈরি হই, আমাদের সব কিছু হয় কি যে আরেকজন আমার হয়ে করে দিবে, তারপর আমি করব। আমরা নিজেদের মধ্যে ওই পরিমাণ কনফিডেন্ট থাকে না যে আমার এই কাজটা করা দরকার, আমি যেইভাবেই হোক করব, এখানে আমাকে কেউ হেল্প করলো, না করলে না, আমি আমার মতো হচ্ছে এটা করার কি বলে যে স্টেপ বা সলিউশন আমি বের করে ফেলবো, এটা কিন্তু নাই। দেখেন আমরা ছোটোবেলা থেকে যখন পড়াশোনা শুরু করি, প্রথম পড়াশোনাটাই হয় কি, আপনি 4 ঘন্টা থাকবেন স্কুলে, 2 ঘন্টা থাকবেন হচ্ছে কোনো টিউটর বা কোচিং সেন্টারে। তো এইখানেই ফোকাসটা হয়ে যাচ্ছে কি যে আপনার প্রবলেমের সলিউশনের জন্য অন্য আরেকজনের কাছে ডিপেন্ডেন্ট হইতে হবে, নিজে সলভ করার সেই অ্যাবিলিটিটা আমাদের মধ্যে হয়ে ওঠে না। সো কনফিডেন্স কম, যে কোনো কিছু করতে গেলেই আমরা যে নিজে পারবই সেটার মাথায় থাকে না, অলওয়েজ মাথায় থাকে হচ্ছে আরেকজন আমাকে শিখাই দিবে বা আরেকজন আমাকে করাই দিবে। তো টেক ইন্ডাস্ট্রিতেও প্রবলেমটা এখানে, মানুষজন যারা শিখতে চায় প্রথমেই ওরা মনে করে কি, যারা অলরেডি ভালো পজিশনে চলে গেছে বা ধরেন মেন্টর আছে বা যারা কোর্স নিতেছে, ওরা মনে করতেছে যে আমি যদি কোর্সটা করি, ওই কোর্স যে নিচ্ছে সে আমাকে সব শিখাই দিবে।
আবার আমাদের দেশের মাইন্ডসেটের কারণে প্রবলেমও আছে যে 6 মাসে ফ্রিল্যান্সিং শিখে কোটিপতি হন, ঘরে বসে লাখ লাখ টাকা আয় করুন। তো এরকম মাইন্ডসেটের বা প্রমোশনের কারণে আবার ম্যাক্সিমাম মানুষজনের মাথায় ঢুকে যায় যে এরকম আচ্ছা 3 মাসের একটা কোর্স করলেই মনে হয় আমি টাকা ইনকাম শুরু করে দিতে পারবো। সো ও যখন আসতেছে ওর মধ্যে কিন্তু শেখার কোনো আগ্রহ নাই, ওর মাথায় শুধু ঘুরতেছে 3 মাসে সামহাও কিছু একটা জিনিস আমি করলে 3 মাস পর হচ্ছে আমি 6 লাখ টাকা বা লাখ লাখ টাকা হচ্ছে ইনকাম শুরু করে দিতে পারবো। বাট এই টেক ইন্ডাস্ট্রি তো ধরেন যেটা অনেক টাফ। এখানে প্রতিনিয়ত আমাকে নতুন কোনো কিছু শিখতে হয়। এমন না যে আজকে আমি একটা জিনিস মুখস্থ করলাম সেটা দিয়ে আমি আগামী 10 বছর চালাই দিতে পারবো। প্রতিনিয়ত আমাকে নতুন কিছু শিখতে হচ্ছে এবং এই কাজটাও হচ্ছে মোটামুটি ক্রিয়েটিভ। এমন না যে লাইক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি 10টা ল বা কিছু স্ট্রাকচারের রুলস শিখে নেবেন, সেগুলো দিয়ে মোটামুটি কিন্তু সব কাজ করে ফেলা যায়। টেক ইন্ডাস্ট্রিতে তো এমন না, অনেক পরিমাণ সময় দিতে হয়। তো সেটাও ওই যে তাদের ফোকাসের কারণে দিতে পারে না। অনেকে এসে দেখে যে আচ্ছা জিনিসটাকে আমি যত সহজ ভাবছিলাম তত তো সহজ না, 3 মাসের না, আর লজিক্যাল অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের এডুকেশনাল যে অবস্থা সেটার কারণেও দেখা যায় কি আমরা যেভাবে শিখি সেখানে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, আমার লজিক্যাল রিজনিং, এই জিনিসগুলোর কিন্তু খুব একটা ডেভেলপ হয় না। ঠিক আছে, এইসব জায়গায় আমরা আসলে অনেক পিছিয়ে। তো বাইরে আমি যেই জায়গাটায় দেখছি যে সুবিধা, যে আমি 3-4 বছর এখানে কাজ করে হচ্ছে আমার মধ্যে যতটুকু প্যাশন, যতটুকু কনফিডেন্স আছে সেটা নিয়ে যখন আমি ওদের কাছে যাচ্ছি আমি দেখতেছি যে আমি সিনিয়র রোলে কাজ করতেছি, বাট মাঝে মাঝে আমার মধ্যে হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম কাজ করতেছে। আমি বাংলাদেশ থেকে যাওয়ার কারণে ওদের কাছে যে আমি কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করব বলবো, আমার মধ্যে একটা সংকোচ কাজ করে, আইস ব্রেকিং থাকে না, অলওয়েজ মনে হয় যে ও কি মনে করবে, আমি কি জিনিসটা ঠিক বলতেছি কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদের কালচার, এডুকেশন সিস্টেমের কারণে আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। বাট ওইখানে যে আমি দেখতেছি যে ওইখানকার যে একজন ধরেন যে ফ্রেশ গ্র্যাজুয়েট আমাদের সাথে ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে জয়েন করছে, ওকে হচ্ছে দেখা গেল যে বললাম যে এই টাস্কটা তুমি করো, সে 2-3 দিন দেখি যে কোনো খোঁজ খবর নাই। 2-3 দিনে সে হচ্ছে রিসার্চ করে কিভাবে কি অনলাইনে কই রিসোর্স আছে খুঁজে বের টের করে করে আমাকে নিয়ে আসছে যে ভাই হ্যাঁ আমি এটা করছি দেখেন। বাংলাদেশ হলে কি হইতো, 1-2 দিন পরেই আমি বলতাম যে ভাই আমাকে দেখায় দেন কিভাবে করতে হবে। সেখানে ওকে যখন টাস্কটা দেওয়া হয়েছে ও নিজে থেকেই একটা স্টেজ পর্যন্ত যতটুকু পারে রিসার্চ করছে, বের করছে, ট্রাই আউট করছে, তারপর যখন প্রবলেমে পড়ছে নিয়ে আসছে যে ওকে আমি এতটুকু নিজে নিজে করতে পারছি, এই জায়গাটা আমি পারতেছি না বা বুঝতেছি না, তখন আমাকে হেল্প করেন। তো এটাকে আমরা বলি হচ্ছে যে স্পুন ফিডিং কালচার। আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে সবাই মনে করে যে চামচে তুলে তাকে আমাকে খাওয়াই দিতে হবে। তো বাইরের ওদের মাইন্ডসেটে দেখছি যে এই জায়গাটায় ওরা হচ্ছে যে না, যে জিনিস আমার করা দরকার, আমার রেসপন্সিবিলিটি, সেটা আমিই করব, আমার প্রয়োজন পড়লে আমি অন্যজনের হেল্প নিব, তাছাড়া আমারটা আমাকেই করতে হবে। এটা একটা ব্যাপার। আর এটার কারণে আর ওরা যেভাবে বড় হয়, ওরা তো ছোট বয়সেই হচ্ছে নিজের রেসপন্সিবিলিটি নিজেরা নেওয়া শিখে যায়। ওরা 14-15 ইয়ার্স হলেই দেখা যায় যে পার্ট টাইম কাজ করা শুরু করে। সো ওরা অলরেডি রেসপন্সিবিলিটি কী বোঝে, পাংচুয়ালিটি কী বোঝে, প্রফেশনালিজম বোঝে। আমাদের দেশে তো আমরা 30 বছর পর্যন্ত হচ্ছে বাবা মার ঘরে বসে থাকি যে যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে বাবা মাই আমাদেরকে খাওয়াবে। তো এরকম কিছু ডিফারেন্সের কারণে আমার মনে হয় যে এর পুরো ইম্প্যাক্টটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানুষের লাইফে সব জায়গায় পড়তেছে। এই জায়গাগুলোতে ওরা অনেকটা আগায় আছে। আর পরবর্তীতে যে এই জায়গাটা সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে যে আর্থসামাজিক অবস্থা, ওদের যে ইন্ডাস্ট্রি, ওদের যে ধরেন যে ফাইন্যান্সিয়াল অবস্থা, সেটার সাথে তো বাংলাদেশের সাথে তুলনা করলে হবে না। ওইখানে ধরেন যে ওরা একটা কোম্পানি, যেমন জার্মানির কথাই যদি বলি, ওদের কম করে হলেও গাড়ির কোম্পানি আছে অনেকগুলো, যেখান থেকে ওদের বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। বাংলাদেশে তো আমরা এখনও বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি নাই। সো ওইখানকার একটা কোম্পানি যত সহজে আমাকে ধরেন 1 কোটি টাকা স্যালারি দিতে পারবে, বাংলাদেশে তো 1 কোটি টাকা দিয়ে 10 জনের স্যালারি দেয়া হয়। সো ওইখানে আবার আমি একটা সলিউশন এনে ওইখানকার মানুষের যে বাইং পাওয়ার আছে, তারা ধরেন যে 1 লাখ টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারবে, বাংলাদেশে কয়জন মানুষ আছে যারা 1 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনতে পারবে? ইভেন আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজ করতেছেন, দেখেন একটা সফটওয়্যার বানায় আপনি সেটার সলিউশনটা কোনো একটা কোম্পানির কাছে সেল করতে যান, দেখেন কয়জন টাকা দিয়ে কিনতে চায়? সবাই বলে যে দিয়ে যান দেখি, অনেকে আছে ঠিক মতো সময় মতো টাকা দেয় না। তো এরকম অনেক কারণে আসলে দেখা যায় যে ওদের সাথে তুলনা করলে আমরা অনেক পিছিয়ে আছি। বাট যে জায়গাটায় কাজ করার সুযোগ আছে সেটা হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসগুলো সম্পর্কে জানা, যে আসলে হচ্ছে ফার্স্টেই আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা এই জায়গায় হচ্ছে আমাদের কালচারাল গ্যাপ আছে, আমরা সঠিক ওয়েতে আগাচ্ছি না, বা আমাদের
প্রবলেম এগুলো, দেন আসলে দেখতে হবে যে এগুলো আমরা কিভাবে হচ্ছে সলভ করতে চাই। সেটার জন্য স্টেপ যেটা হইতে পারে যে লাইক আরও বেশি বেশি আমার মনে হয় যে গ্লোবাল লেভেলের কোম্পানি টেক ইন্ডাস্ট্রি আমাদের গড়ে ওঠা উচিত, যে আমরা শুধু বাংলাদেশেই সার্ভিস দিব না, আমরা গ্লোবাল মার্কেটে সার্ভিস দিব। এটা জরুরি এই কারণে যে টেকই এমন একটা প্রোডাক্ট যেটা মোটামুটিভাবে আমি যেখান থেকেই বানাই না কেন পুরো বিশ্বে সেল করা সম্ভব। আমি চাইলে আজকে ধরেন যে একটা প্যান্ট বানায় হচ্ছে নেদারল্যান্ডে সেল করতে পারবো না, অনেক প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, অনেক কিছু। কিন্তু আমি চাইলে আজকে একটা সফটওয়্যার বানায় যেটা হয়তো নেদারল্যান্ডসের কোনো মানুষের কাজে লাগবে, আমি চাইলে কালকে থেকে সেল করতে পারবো। তো এরকম আমার মনে হয় যে এন্টারপ্রেনারশিপ লেভেলে হচ্ছে অনেক চেঞ্জেস লাগবে, যাতে আমাদের দেশে এরকম অনেকগুলো কোম্পানি তৈরি হয় যারা গ্লোবাল লেভেলে সার্ভিস দিচ্ছে। গ্লোবাল লেভেলে সার্ভিস দিলে যেটা হবে, আমরা অনেক বেশি পরিমাণ হচ্ছে ইনকাম জেনারেট করতে পারবো। আর আমার কাছে টাকা থাকলে তখন আমি আমার এমপ্লয়ীদের বেশি স্যালারি দিতে পারবো, আমার এনভায়রনমেন্টের হচ্ছে ডেভেলপ করতে পারবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবো। বাট যতক্ষণ পর্যন্ত আমার কাছে টাকা না থাকবে আমি কিন্তু পারবো না। আমি 10 জন ইঞ্জিনিয়ারকে হায়ার করলাম, তাদেরকে স্যালারি দেওয়া শুরু করলাম ভালো, বাট কিছুদিন পর আমি যদি ভালো একটা প্রোডাক্ট না বানায় সেটা সেল না করতে পারি, আমি তো আমার এই ইঞ্জিনিয়ারদেরকে হচ্ছে ঠিক মতো স্যালারি দিয়ে রাখতে পারবো না। তারা যেখানে বেটার স্যালারি পাবে বা বাইরে থেকে অফার পেলে সেখানে চলে যাবে আর কি। আর এখানে আবার হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকেও অনেক কিছু করার আছে। তারা যদি হচ্ছে যে এই যে জিনিসটাকে সহজ না করে দেয়, যে আমি ইজিলি যেন হচ্ছে যে আমার বিজনেসটাকে বাইরে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, পেমেন্ট মেথডগুলো নিতে পারি, দেশের মধ্যেও হচ্ছে আপনার সফটওয়্যার, তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড ল থাকা উচিত, যাতে হচ্ছে আমি একটা সফটওয়্যার বানাইলাম সেটা কেউ চুরি করে হচ্ছে আপনার নিজের নামে চালায় দিল। তো সেই ক্ষেত্রে কিন্তু বাইরের কোম্পানিগুলো আমাদের দেশে এখানে ইন্টারেস্টেড হবে না, কারণ তারা যদি দেখে যে আমি বাংলাদেশে ইনভেস্ট করে একটা সফটওয়্যার বানাইলাম, বাট সেই সফটওয়্যার ওই দেশের সময়কালীন থাকাকালীন সময় যে প্রোটেক্ট করব সেই লই নাই, তাহলে তো তাদের জন্য এটা রিস্ক। তো এরকম অনেক ব্যাপার আছে। যেমন আমি জাস্ট এখন একটা এক্সাম্পল বলতে পারি, আমি যে কোম্পানিতে কাজ করতেছি তারা ওয়ার্ল্ডের মোটামুটি টপ 3 ইমেল সিকিউরিটি কোম্পানির মধ্যে একজন, মাইমকাস্ট কোম্পানির নাম। তো আমি যখন তাদের সাথে জয়েন করি, তাদের নেদারল্যান্ডসের অফিসে জয়েন করি, আমাদের মোটামুটি লন্ডনে একটা হেডকোয়ার্টার আছে, বস্টনে একটা হেডকোয়ার্টার আছে। আমি জয়েন করার কিছুদিন পর তারা কানাডাতে একটা অফিস খোলে, তারপর থেকে মোটামুটি সব ইঞ্জিনিয়ার হচ্ছে তারা কানাডাতে হায়ার করা শুরু করে। এখন আমাদের লন্ডন, বস্টন আর নেদারল্যান্ডসের অফিসে ধরেন একদম ইঞ্জিনিয়ার হায়ারই হয় না। তো তারা 1.5 বছর আগে ইন্ডিয়ার বেঙ্গালুরুতে একটা অফিস করছে, এই 1.5 বছর ওই বেঙ্গালুরুর অফিসে প্রায় 80-র বেশি ইঞ্জিনিয়ার হায়ার করা হয়েছে। এটার রিজন হচ্ছে যে ইউরোপে আমাদেরকে বা ধরেন লন্ডন, বস্টনে আমাদেরকে যে পরিমাণ স্যালারি দিয়ে ওদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটিস দিয়ে রাখতে হয়, সেই টাকা দিয়ে ওরা ইন্ডিয়াতে ধরেন ইজিলি 3-4 জন সেম কোয়ালিটির ইঞ্জিনিয়ার হায়ার করে ফেলতে পারতেছে। এখন আমার কোম্পানি ওইখানে অফিস খুলে সহজেই হায়ার করতে পারতেছে কেন? কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের ইনফ্রাস্ট্রাকচার এতটা ইজিলি ডেভেলপ করা, যাতে চাইলেই বাইরের একটা কোম্পানি হচ্ছে সেফলি সিকিউরলি একটা অফিস দিতে পারে, তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেগুলো সহজভাবে মেনটেন করা যায়। বাংলাদেশেও কিন্তু এগুলো করা সম্ভব ছিল যদি হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে আপনার ডেভেলপ করে আর কি। কারণ দিন শেষে তো হচ্ছে যে ইউরোপের একজনকে হায়ার করতে যে পরিমাণ খরচ হবে, বাংলাদেশে তার চেয়ে কম খরচেই ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে হায়ার করা সম্ভব আর কি। তো এরকমও বিভিন্ন জায়গায় আসলে কাজ করার সুযোগ আছে, বলতে থাকলে আসলে জিনিসের অভাব নাই আর কি। আমার মনে হয় আপনি যেভাবে আপনার ক্যারিয়ারটা গড়েছেন, বলা যায় হচ্ছে ভার্সিটি থেকেই যে আপনার হচ্ছে মার্কেট সম্পর্কে একটা ধারণা ছিল। কারণ একটা বড় প্রবলেম আমাদের হয়ে যায় কি, যে ভার্সিটির বের হওয়া না পর্যন্ত, অলমোস্ট 4th ইয়ার পর্যন্ত আমরা এক্সপোজারটা পাই না। তারপর সাডেনলি একটা দিকে আরে ইন্ডাস্ট্রি তো পুরো আলাদা একটা বিষয়। তো আপনার মতো যদি আমার মনে হয় ফার্স্ট ইয়ার থেকেই বা আরও আগে থেকে যদি অ্যাটলিস্ট সেই এক্সপোজারটা পেতে থাকে, যে ভার্সিটি থেকে একটু পার্ট টাইম জব, তাহলে আমার মনে হয় যখন সে বের হবে তখন তার সেই গ্যাপগুলো সে জানবে, আর এই সময় সে ইমপ্রুভ করতে পারবে। কারণ তখন আসলে সময় থাকে না, সে কি এখন মার্কেট বুঝবে না সেই স্কিল ডেভেলপ করবে নাকি গ্যাপগুলো ফিল আপ করবে। তো আমার মনে হয় যদি ক্যারিয়ারটি একটু আর্লি স্টার্ট করা যায়, আর এখন কিন্তু এটা পসিবল, কারণ আসলে এত রিমোট জব, পার্ট টাইম, মানে রিসোর্সের তো অভাব নাই বর্তমান যুগে। আপনি দেখেন, আমি টেক ইন্ডাস্ট্রির আলাপ বাদ দিলাম, মোটামুটি সবকিছুই তো এখন ই লার্নিং এর মাধ্যমে অ্যাভেলেবল। আমি চাইলেই এখন হার্ভার্ডের একটা কোর্স অনলাইনে করতে পারতেছি, এমআইটির একটা কোর্স অনলাইনে করতে পারতেছি। টেকই হইতে হবে এমন না, এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, তারপর ইকোনমিক্স সবকিছুই তো আসলে অনলাইনে শেখা যাচ্ছে। সো কারো যদি আসলে গোল থাকে যে আমি
এই সেক্টরে ক্যারিয়ার গড়বো, সে ফোকাসটা ঠিক করতে পারে, চুজ করতে পারে, যত আর্লি চুজ করতে পারবে যে হ্যাঁ আমি এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চাই তত বেটার। এবং তারপর ডিসিশন নিয়ে সে আসলে যদি হচ্ছে অনলাইনে সার্চ করে, খোঁজা শুরু করে, মেন্টর কমিউনিটি আছে অলরেডি যারা এই সেক্টরগুলোতে কাজ করে, সেগুলোরও বিভিন্ন কমিউনিটি থাকে, মিট আপ হয়, আপনি জানেন। তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সেই সেম মাইন্ডেড পিপলগুলোর সাথে কানেক্টেড হইতে পারবে, তত সে আসলে রিসোর্সগুলো পাবে, তার মোটিভেশন বাড়বে, সে হেল্প পাবে, সাপোর্ট পাবে। এই জিনিসটা জরুরি। বাট এই জায়গাটাতেও যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের স্পুন ফিডিং কালচার, আর একটা হচ্ছে মাইন্ডসেট থাকে যে 30 বছর বয়স পর্যন্ত তো আমার বাবা মাই আমার সব কিছু দিচ্ছে। ওই নিডটাও অনেকে ফিল করে না যে আসলে আমার তো কিছু দরকার নাই, লাইফ চলে যাচ্ছে, তো আমি 30 বছর পর্যন্ত পড়াশোনা করি, তারপর কি হয় দেখা যাবে। তো এই মাইন্ডসেটও মনে হয় যে আসলে মেইন ব্যারিয়ার। এখন ভাই যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য, মানে আপনাদের ওখানে যেহেতু আপনি বিদেশি কোম্পানিগুলো দেখছেন, হায়ার কিভাবে করা হয়, প্রসেসটা কি থাকে, আর হায়ার করার পর যে ফার্স্টে 3 মাস তাকে আসলে কিভাবে আপনারা গাইড করেন, এটা যদি বলতেন যে কিভাবে আসলে হায়ারটা হচ্ছে, প্রসেসটা কি, এন্ড দেন হায়ার হওয়ার পর আপনারা কিভাবে তাকে বিল্ড আপ করছেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো বললাম যে অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিছি। তো টেক কোম্পানিগুলোর যদি ইন্টারভিউ প্রসেসের কথা বলি, মোটামুটি 3টা থেকে 5-6টা রাউন্ড পর্যন্ত হইতে পারে, বাট ফ্লো মোটামুটি সেম থাকে। আর কোম্পানি ওয়াইজ কিছু স্টেজে হচ্ছে ভ্যারি করে আর কি। তো প্রথম রাউন্ডে মেইনলি যেটা থাকে, আপনি অ্যাপ্লাই করলে বাইরের দেশের প্রত্যেকটা কোম্পানিতে আপনার হচ্ছে ফার্স্ট রাউন্ডে আপনার সাথে যোগাযোগ করবে হয় হায়ারিং ম্যানেজার, আর নইলে এইচআর সেক্টরের কেউ। তার কাজ হচ্ছে হায়ারিং যে ম্যানেজার, সে ইঞ্জিনিয়ারও হইতে পারে, আর ডিরেক্টলি শুধু এইচআর সেক্টরের হইতে পারে। সো সে ফার্স্ট কলে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবে যে আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স কি, কোথায় কাজ করতেছেন, এবং তারা যেই রোলের জন্য হায়ার করতেছে সেইখানে আসলে হচ্ছে আপনার সাথে তাদের ওই রোলটার ম্যাচ হয় কিনা। তারা আপনার সাথে কথা বলে বোঝার চেষ্টা করবে যে তুমি কেন বা আপনি কেন অ্যাপ্লাই করছেন, আমাদের কোম্পানি সম্পর্কে তুমি কতটুকু জানো। তার কাছে যদি আপনার কোনো কিছু জানার থাকে তার কোম্পানি সম্পর্কে, রোল সম্পর্কে, সেটাও আপনি জানতে পারবেন। এবং এটা ওরা খুব পজিটিভলি দেখে যে আপনি যত বেশি হচ্ছে কোশ্চেন করবেন, তত ওরা এই বিষয়টাকে পজিটিভলি দেখে। আমাদের কালচারে আবার আমরা একটু সংকোচ বোধ করি যে প্রশ্নটা করব কি করব না, বাট বাইরের কালচারে হচ্ছে আপনাকে ট্রান্সপারেন্ট হইতে হবে, এবং যত বেশি আপনি কমিউনিকেটিভ হইতে পারবেন তত আপনার জন্য বেটার আর কি। তো এখানে ফার্স্ট রাউন্ডে ওরা জাস্ট দেখবে যে আপনার এক্সপিরিয়েন্স, স্কিল ওই রোলের সাথে ম্যাচ করে কিনা। হায়ারিং ম্যানেজার বা এইচআর যদি মনে করে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটের সাথে ম্যাচ হচ্ছে, তাহলে এটা ধরেন যে যেই ডিপার্টমেন্টে হায়ার করবে বা যেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আছে তাদের কাছে সে রিজুমিটা দিয়ে দিবে যে ওকে একে আমরা শর্ট লিস্ট করছি, এখন তোমরা তোমাদের মতো ইন্টারভিউ প্রসেস হচ্ছে শুরু করতে পারো ক্যান্ডিডেটটাকে যাচাই করার জন্য। তো তারপর যে টেকনিক্যাল ইন্টারভিউগুলো থাকে, সেখানে ওই যে 3টা থেকে 4টা ইন্টারভিউ হইতে পারে, এবং কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। কিছু কোম্পানিতে যেটা হয় যে পুরোপুরি আপনার ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলো সম্পর্কে আপনার নলেজ কতটুকু, প্রবলেম সলভিং স্কিল কতটুকু আছে, এই রিলেটেড হয়। কখনো হয় হচ্ছে আপনার ডিরেক্টলি আপনি যেই টেকনোলজি নিয়ে কাজ করেন, যেই কাজ রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স এবং ওদের ওই রোলের সাথে ম্যাচ করে, ওই রিলেটেড হয়তো কোনো টাস্ক দিতে পারে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন বার্লিনের যে কোম্পানিটাতে জয়েন করি, ওরা আমাকে যেমন প্রথমে হচ্ছে অনলাইনে 1 ঘন্টার একটা টেস্ট দিছিল। সেখানে ওরা হচ্ছে যে আমি যেই টেকনোলজি নিয়ে ওই সময় কাজ করছিলাম, পিএইচপি, মাইসিকিউএল, তারপর HTML, CSS, এরকম বিভিন্ন টেকনোলজি রিলেটেড আমাকে ধরেন যে MCQ কোশ্চেন দিছিল প্রায় 45টার মতো, 1 ঘন্টায় আমাকে ওইটা কমপ্লিট করতে হয়েছিল। ওইটাতে পাস করার পর নেক্সট রাউন্ডে ওদের 2জন সিনিয়র ইঞ্জিনিয়ার আমার সাথে 1 ঘন্টার একটা টেকনিক্যাল ইন্টারভিউ নিছে। সেখানে ধরেন যে আমি আমার আগের ইন্টারভিউতে কেমন করছি সেটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে। তারপর ওরা বিভিন্ন টপিকে হচ্ছে আলোচনা করছে, আমি অলরেডি হচ্ছে কোন কোন কোম্পানিতে কী ধরনের কাজ করছি সেগুলো বোঝার চেষ্টা করছে। দেন ওইটার সাথে রিলেটেড কোশ্চেন করছে যে আচ্ছা তুমি এই কাজটা করছিলা, এই কাজটা কেন করছিলা, কিভাবে করছিলা, কোন টেকনোলজি ব্যবহার করছো, কী কী চ্যালেঞ্জেস হচ্ছে ফেস করছিলা। তো ওগুলোর হচ্ছে উত্তর দিতে হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি আমার প্রথম যে জব অফারটা পাই যে কোম্পানিতে, এই কোম্পানিটার যে ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউ দেওয়ার পর আমি মোটামুটি 100% শিওর ছিলাম আমার জব হবে না। কারণ সেকেন্ড রাউন্ডে ওই 2জনের সাথে যে আমার টেকনিক্যাল রাউন্ডটা হয়েছিল 1-1.5 ঘন্টা, সেখানে আমি মোটামুটি হিসাব করে দেখছিলাম যে ওরা আমাকে যেসব কোশ্চেন করছে তার 60%-এর বেশি মনে হয় না যে আমি
আনসার দিতে পারছি। বাট যেটা আমার কনফিডেন্টলি আমি ওদের কাছে রিপ্রেজেন্ট করছিলাম সেটা ছিল যে যে জিনিসটা ধরেন যে আমাকে প্রশ্ন করছে আমি জানি না বা বুঝতেছি না, আমি ওদেরকে ডিরেক্টলি বলছি যে হ্যাঁ তোমরা যেটা সম্পর্কে আস্ক করতেছো এটা সম্পর্কে আমার নলেজ নাই বা এতটুকু আমার নলেজ আছে, আর আমাকে সুযোগ দিলে বা সময় দিলে আমি জিনিসগুলো শিখে নিতে পারবো। সো আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতে যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্ট ছিলাম, ফেয়ার ছিলাম। যে জিনিসটা আমি জানি না সেটা কখনোই আমি প্রুফ করার চেষ্টা করি নাই যে আমি জানি। আর সবসময় এমনভাবে কনফিডেন্ট দেখাইছি যে হ্যাঁ আমাকে সুযোগ দিলে আমি শিখে নিতে পারবো, কারণ আমি আসলে আমার ক্যারিয়ার জার্নিটাই ছিল এরকম। আমি শুরু করছি কিছুই জানতাম না, প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন পড়ছে আমি কনফিডেন্টলি শিখে নিছি আর কি। তো আমার মনে হয় যে এই জায়গায় আমি যে হচ্ছে কনফিডেন্টলি জিনিসগুলো স্বীকার করে নিছি যে হ্যাঁ এই জিনিসগুলো আমি জানি, এই জিনিসগুলো আমি জানি না, সেটা আমার মনে হয় যে ওই ইন্টারভিউতে ওরা যে আমাকে সিলেক্ট করছিল এটাতে ভালো একটা হেল্প করছে। কারণ আপনি যেহেতু টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন বুঝবেন, ওই সময় আমি বাংলাদেশে পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি, বাট আমাকে ওই কোম্পানি যে জব অফার করছিল ওরা তখন কাজ করতো সিম্ফনিতে। তো সিম্ফনি নিয়ে আমার কাজের এক্সপিরিয়েন্স জিরো, তাও ওরা হচ্ছে আমাকে হায়ার করছিল। এবং পরবর্তীতে যখন আমি জয়েন করলাম দেখলাম যে আরও 2-3 জন কলিগ জয়েন করছে, কাউকেই ওরা সিম্ফনির এক্সপিরিয়েন্স ছাড়া হায়ার করে নাই, আমাকেই মোটামুটি হায়ার করছিল যার সিম্ফনির এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার ছিল না আর কি তারপরও। আচ্ছা ভাই, এখন এখান থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টের এখন যে অবস্থা, তো একদিক দিয়ে ভালো যে আলহামদুলিল্লাহ আমাদের অপরচুনিটি, শিখার অপরচুনিটি এখন ইজিয়ার, জি কিন্তু আবার একটা সমস্যাও থেকে যায় যে আসলে 2025 সালে আমরা যদি চিন্তা করি যে প্রচুর মানুষ আছে, মানে অনেক কনজেস্টেড হয়ে গিয়েছে। হয়তো আপনি এটা দেখতে পারেন ফেসবুকে যে আসলে মানে অনেক মানুষ একটা জব পজিশনের জন্য অ্যাপ্লাই করে। রাইট। তো এই এখন কেউ যদি এসে শিখতে চায়, ফর এক্সাম্পল আপনার কাছে কেউ সাজেশন চাচ্ছে যে একটা ভার্সিটি স্টুডেন্ট, অথবা এমন এখন অনেক মানুষ আছে যে হয়তো অন্য সাবজেক্টের, বাট হয়তো জাস্ট এক্সটার্নাল ফ্যাক্টর দেখে সেও আসবে। তো কেউ যদি আসতে চায় এখন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে, যেহেতু এটা অনেকের পছন্দ, তো আপনার এখন সাজেশনটা কি? কারণ আসলে এতটাও সহজ না। এখন যা আমি 3-4 মাস সময় দিব, আমি গ্যারেন্টিড, যেটা আপনি বললেন লাখ লাখ টাকা আর্ন করবো, এখন এটা অতটা সহজ না। তো আপনার তাদের ক্ষেত্রে সাজেশনটা কি? আচ্ছা হ্যাঁ, সাজেশন দেওয়ার আগে প্রথমত যেটা বলে নেই যে আমাদের টেক ইন্ডাস্ট্রিতেই অলরেডি আপনি দেখবেন যে অনেক কথাবার্তা হচ্ছে জেএনএআই, এমএল, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, এই যে ক্লডে, জেমানাই, এই টাইপের টুলসগুলো নিয়ে। তো আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি তারাই অনেক, আমি বলবো যে কিছুটা হলেও টেন্সড আছি, এবং অনেকে তো মাঝে মাঝে দেখি যে স্ট্যাটাস দিয়ে ভালোই প্যানিক করে যে এআই আমাদের জব নিয়ে নিবে। তো এই জায়গায় হচ্ছে আমি যেটা বলবো যে যারাই টেক ইন্ডাস্ট্রিতে আসতে চায়, ওই শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েব ডেভেলপমেন্ট এখন অনেক ইজি হয়ে গেছে। আপনি জাস্ট প্রোগ্রামিং জানেন না, তাও আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। অনেক নোকোড টুলস চলে আসছে, অনেক কিছু চলে আসছে, আপনি এআইকে কিছু কমান্ড দিলেই সে অনেক কিছু তৈরি করে দিতে পারতেছে। তো এইখানে আমার সাজেশন থাকবে যে আপনি যদি টেক ইন্ডাস্ট্রিতে আসতে চান অবশ্যই আপনার বেসিক ফাউন্ডেশন অনেক ভালো হইতে হবে। মানে হচ্ছে যে আগের মতো আমি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ফ্রেমওয়ার্ক শিখলেই যেমন এসে ওই রিলেটেড কাজ করে দিতে পারতাম, এখন আর সেটা সম্ভব হবে না। এর কারণ হচ্ছে আপনাকে ওই ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে যে যেই কাজ অ্যাজ এ হিউম্যান আমি মানুষ যদি 3 মাস 6 মাসে করে ফেলতে পারি, তার মানে কি এই কাজটা তুলনামূলকভাবে সহজ এবং এটার অ্যাপ্রোচটা এমন যেটা দিয়ে এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব। কারণ একটা কাজ যদি হচ্ছে একটা মানুষ 3 মাস 6 মাস ট্রেনিং নিয়ে করে ফেলতে পারে, তাহলে একটা এআইকেও অবভিয়াসলি যদি আমি 3 মাস ট্রেনিং করাই সে চেয়ে বেটারভাবে করতে পারবে। সো আমাকে এখন ফোকাস করতে হবে এমন টুলস, এমন স্কিলস এবং এক্সপিরিয়েন্সের দিকে যেটা সহজে আপনার অ্যাচিভ করা যায় না। ধরেন আপনি চাইলেই আজকে হচ্ছে একটা অটো রিক্সা নিয়ে নেমে হচ্ছে অটো রিক্সা চালানো শিখে যেতে পারবেন, ঠিক আছে? সো ট্রেনিং শুরু করলাম যে 3 মাসে আপনি অটো রিক্সা চালানো শিখে শুরু করে দেন, বাট আপনি যদি প্লেন চালানো শিখতে চান 3 মাসে পারবেন না। সো আমাদের এখন ফোকাসটা হইতে হবে ওই জায়গায় যে আমি চালানো শিখলে অটো রিক্সা চালানো আমার ফোকাস করে লাভ নাই, গাড়ি চালানো ফোকাস করে লাভ নাই, কারণ যেটা 3 মাস 1 সপ্তাহে শিখে ফেলা যায়। আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে কিভাবে প্লেন চালাইতে হয় সেইটা, তাহলে আপনি হচ্ছে এই জার্নিতে, এই কম্পিটিশনে টিকে থাকতে পারবেন, নইলে পারবেন না। আমারও মনে হয় একটা লং টার্ম একটা প্ল্যানিং নেই, জাস্ট 3 মাসেই শিখলাম এইরকম ফিক্স না করে হয়তো আমি একটা কারিকুলাম দেখলাম, নিজে ঘাটাঘাটি করে বুঝলাম যাতে আমার এইগুলো জিনিস শিখতে হবে। এখন ভাই এখান থেকে একটা জিনিস জান, আপনি তো ফুল স্ট্যাক ডেভেলপার। জি। তো ভাইয়া এখন অনেকেই এটা হতে চায়,
হ্যাঁ, যে ফুল স্ট্যাক ডেভেলপার হব আউট অফ নো হেয়ার, মানে তার এখন কোনো নলেজ নাই, বাট সে ফুল স্ট্যাক ডেভেলপার হবে, যে সে শুরুই করবে এই আপনার লাখ লাখ মতো টাকা দিয়ে। তো এখন আসলে যারা ফুল স্ট্যাক ডেভেলপার হতে চায় তাদের জন্য আপনি কি বলবেন, মানে রোড ম্যাপটা কিভাবে আপনি তাদেরকে বলবেন যে রোড ম্যাপটা কি হবে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার? আচ্ছা, এখানে হচ্ছে আমার মনে হয় যে যেটা মাইন্ডসেট হওয়া উচিত যে স্পেসিফিক ফুল স্ট্যাক হব বা ওইটার চেয়ে যে জার্নিটা শুরু করা জাস্ট স্পেসিফিক একটা সেগমেন্ট ধরে। ধরেন আমি ফুল স্ট্যাক হইতে চাই, এটা আমার আলটিমেট গোল, ফাইন, বাট আপনি এখন থেকেই হচ্ছে ফুল স্ট্যাক ফোকাস না করে আপনি ধরেন যে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করেন, ফ্রন্ট এন্ড, হ্যাঁ, বা স্পেসিফিক আমি তো আরও বলবো যে ডিরেক্ট ফ্রন্ট এন্ড দিয়ে শুরু না করে আপনি আগে হচ্ছে একটু প্রবলেম সলভিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম দেখেন। বাট শুরুতেও হয়তো এটা অনেকের জন্য কঠিন হইতে পারে, বাট যার ধরেন যে ওই ধরনের প্যাশন আছে বা লজিক্যাল রিজনিং ভালো, আমি বলবো যে তাদেরকে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম দিয়ে শুরু করতে। বাট নতুনদের জন্য যদি এটা মনে হয় যে কঠিন হয়ে যাচ্ছে তাহলে তারা ওই যে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করতে পারে। এবং আমি সবাইকে সাজেস্ট করি যে মিনিমাম 2-3 বছর আসলে স্পেসিফিক একটা ডোমেনেই থাকার জন্য। আচ্ছা, স্পেসিফিক এখন হয়তো সেটা কমে যেতে পারে, কারণ এখন 1 বছরেই চাইলে আমি অনেক কিছু শিখে নিতে পারি। আবার এমন মানুষও আছে যারা 5 বছর একটা ডোমেনে কাজ করেও তার নলেজ অনেক কম। সো এটা ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে আর কি, যে কে কতটুকু এফোর্ট দিচ্ছে শেখার জন্য, এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আর কি। তো আমি ফোকাস করি, যেমন ওই যে ভার্সিটির 4টা বছরের কথা বলা হয় না, আমি আগে যেসব সেশন নিতাম বা ট্রেনিং নিতাম, মেন্টর করতাম, আমি তাদেরকে বলি যে ভার্সিটির এই 4টা বছরকে 4টা সেগমেন্টে ভাগ করে ফেলতে। আচ্ছা, তো এটা আমার মনে হয় যে যে কেউ তার এই ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যে প্রথম 1 বছর আমি তাকে বলি যে হচ্ছে আপনি জাস্ট এক্সপ্লোর করেন, যে ধরেন আপনি টেক সেক্টরে কাজ করতে চান, অনেক কিছু তো আছে বর্তমানে, ঠিক না? আপনি ফুল স্ট্যাক ডেভেলপারের কথা বলেন, এখন দেখেন এআই ডেভেলপার আছে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার আছে, ডেভঅপস আছে, ক্লাউড ইঞ্জিনিয়ার আছে, প্রোডাক্ট ম্যানেজার আছে। আমার যে ডিরেক্ট একেবারে নিজেই কোড লিখতে হবে এমনও তো দরকার নাই। প্রোডাক্ট ম্যানেজারের রোল, ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের রোল, এগুলো কিন্তু বাইরের দেশে অনেক দরকার। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি যতটুকু স্যালারি পাই, আমাকে যতটুকু হচ্ছে মানে নিড আছে একটা সফটওয়্যার কোম্পানিতে, একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, স্ক্রাম মাস্টার, তাদেরও ঠিক সেই পরিমাণে কিন্তু নিড আছে। তো অলওয়েজ যে আমাকে ডিরেক্ট পুরোপুরি 100% টেকনিক্যাল হইতে হবে এমনও না। আমি যখন কাউকে সাজেশন দেই, মোটামুটি দেখা গেছে যে যখন আগে বিভিন্ন মেন্টরশিপ সেশন নিতাম, তারপর বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ নিছি, তো আমি যে ভার্সিটিতে তো আমরা বাংলাদেশে মোটামুটি 4 বছর পাই, তো ওই 4 বছরকে আমি 4টা ধরেন স্টেপে ভাগ করতে বলি, বা আমি দেখা গেছে যে ওইভাবেই করছি। যে প্রথম বছরকে আমি বলি যে হচ্ছে যে এক্সপ্লোর করার জন্য, যে আপনি যেই সেক্টরে কাজ করতে চান একটু এক্সপ্লোর করে দেখেন যে ওই সেক্টরে কি কি কাজের অপরচুনিটি আছে, এবং তার মধ্যে মোটামুটি যেগুলো দেখে আপনার মনে হয় যে আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন, ওগুলো কয়েকটা ট্রাই আউট করেন। আমি ডিরেক্টলি কাউকে বলি না যে আপনি একেবারে এটা দিয়ে শুরু করেন, বা কেউ যখন আমার কাছে ডিরেক্ট সাজেশনেও আসে যে ভাই আমি এটা করতে চাই, কারণ আমি হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে এত বছর দেখে বুঝে গেছি সবার দ্বারা আসলে সব কিছু সম্ভব না। আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, সফটওয়্যার বানাইতে ভাল লাগে, আমাকে যদি এখন গ্রাফিক ডিজাইনে আমি শুনি যে অনেক টাকা আছে, তারপর আমি ধাপ করে গ্রাফিক ডিজাইন শুরু করে দিই, আমি কিন্তু পারবো না। কারণ এক একজনের আসলে ক্রিয়েটিভিটি, প্যাশন বা ইচ্ছা এক এক জায়গায় থাকে। তো ওইটা খুবই ইম্পর্টেন্ট, যে যত তাড়াতাড়ি আমি ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো, আমার নেক্সট জার্নিটা তত স্মুথ হবে, ইজি হবে। তো আমি এই জন্য প্রথম বছর সাজেস্ট করি যে আপনি এক্সপ্লোর করেন, বিভিন্ন অপশনস দেখেন, এর মধ্যে কয়েকটা ট্রাই আউট করেন, ফেল করলেও বা পছন্দ না হলেও সমস্যা নেই, কারণ আপনি মাত্র শুরু করতেছেন, ফার্স্ট ইয়ার। তারপর ওইখান থেকে আপনি ডিসাইড করেন যে ওকে আপনি কোন স্পেসিফিক হচ্ছে এরিয়াতে কাজ করবেন। স্পেসিফিক এরিয়াটা চুজ করার পর আমি সেকেন্ড ইয়ারে বলি যে হচ্ছে যে এখন আপনি ফিক্স করেন যে এই স্পেসিফিক এরিয়াতে যদি আপনি আপনার এক্সপার্টিস তৈরি করতে চান, কাজ করতে চান, তাহলে আপনার কি কি জিনিস শিখতে হবে সেটা লিস্ট ডাউন করে ফেলা, এবং আস্তে আস্তে ওই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করা। এবং এটাও বলি যে আপনি যে এই যে একটা জিনিস এরিয়াকে টার্গেট করে শুরু করলেন, এইটাতে মিনিমাম আপনার নেক্সট 1-2 বছর ফোকাস ধরে রাখতে হবে। আপনি আজকে শুরু করলেন, 3-4 মাস একটা টপিকে কাজ করলেন, শিখলেন, তারপর ধাপ করে আরেকজনের কথা শুনে আরেকটাতে মুভ করলেন, এইভাবে করলে হবে না। কারণ একটা মানুষের আসলে যে কোনো জিনিসই সে করুক, সেটাতে যদি হচ্ছে সে এক্সপার্ট হইতে চায়, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ওইটাতে কাজ করে যেতে হবে। এবং আমি দেখছি টেক ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, যে আমরা যখন একটা সময় পর্যন্ত নতুন জিনিস শিখতে থাকি, যেহেতু টেকে আমাদের হচ্ছে অলওয়েজ নতুন জিনিস শিখতে হয়, দেখবো যে আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে যে আমি আসলে এই জিনিসটা পারবো কি না।
তো আমি দেখছি যে একটা সময় পর্যন্ত আপনি এইভাবে যখন নতুন জিনিস শিখতে থাকবেন, একটা প্রবলেমে পড়বেন, সেটার সলিউশন করবেন, এইভাবে 2-3 বছর বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ সময় কেটে গেলে হয় কি, নিজের মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স চলে আসে যে এখন আমাকে নতুন যেটাই শিখতে দেয়া হোক না কেন বা যেই প্রবলেমই আসুক না কেন, আমি সেটার সলিউশন করে ফেলতে পারবো। এই মাইন্ডসেটটা যতদিন পর্যন্ত না হবে ততদিন আমি সাজেস্ট করি যে হচ্ছে যে একাধিক জিনিসে ফোকাস না করা। তো আচ্ছা। একটা জিনিস জায়গায় একটা স্পেসিফিক টপিকের উপর বা এরিয়াতে আপনি কাজ করতে করতে এতটুকু পরিমাণ এক্সপার্ট আপনাকে হইতে হবে যাতে ওই জিনিসটা দিয়ে আপনাকে মোটামুটি যা করতে বলা হয় আপনি করতে পারবেন, এবং আপনার মধ্যে ওই কনফিডেন্সটা গ্রো করে যে হ্যাঁ, এই জায়গাটাতে আমি এখন হচ্ছে যে নিজের উপর কনফিডেন্স আছে, এখন আমি নতুন অন্য একটা টপিকে যাইতে পারি। এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। অনেকে আছে যে সিঙ্গেল থ্রেডেড বা একটা জিনিসে ফোকাস করেই হচ্ছে অ্যাট এ টাইম কাজ করতে পারে। অনেকে আছে একই সাথে 2-3টা জিনিসেও কাজ করতে পারে, সমস্যা হয় না, অ্যাডজাস্ট করে নিতে পারে। সেটা হয়তো পার্সন টু পার্সন ভ্যারি করবে এবং সে সেইভাবে অ্যাডজাস্ট করে নিবে আর কি। তো সেকেন্ড ইয়ারে আমি বলি যে এরকম যে একটা জায়গায় এক্সপার্ট হন, তারপর আমি থার্ড ইয়ারে যেটা করতে বলি সেটা হচ্ছে যে এখন আপনি কাজ শিখে ফেলছেন বা শিখতেছেন, এখন আপনাকে আপনি যে কাজ জানেন সেটা মানুষজনকে জানাইতে হবে, অথবা আপনি যেন কাজটা হচ্ছে প্রফেশনাল লেভেলে করতে পারেন একটা ভালো এনভায়রনমেন্টে, সেটার জন্য প্রস্তুতি নেবেন। তো সেটার জন্য কয়েকটা স্টেপ হইতে পারে। একটা হইতে পারে যে আপনি কাজ করতেছেন, সেটার পোর্টফোলিও তৈরি করা, যাতে আপনি যখন ক্যারিয়ার শুরু করবেন ওই সময় আপনার দেখানোর মতো কিছু থাকে যে হ্যাঁ, এই যে আমি এই জিনিসগুলো জানি, এই পর্যন্ত এই কাজ করছি, সেটা যেন আমি মানুষজনকে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের টেক ইন্ডাস্ট্রিতে তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে সিজিপিএ সার্টিফিকেট এগুলোর চেয়ে হচ্ছে তারা আসলে রিয়েল লাইফ সে আসলে কতটুকু কাজ করতে পারে বা করছে সেটাতে বেশি জোর দিই। সো এটা ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে যে আপনি পোর্টফোলিও তৈরি করলেন, এখন মানুষজনকে তো জানাইতে হবে আপনি কাজ জানেন। সেটার জন্য ওই যে আমার লাইফে যেটা অনেক বেশি হেল্প করছে, নেটওয়ার্কিং করতে হবে। বিভিন্ন হ্যাকাথনে পার্টিসিপেট করেন, বিভিন্ন কম্পিটিশনে যান, বিভিন্ন মিট আপ হয় সেগুলোতে যান, বিভিন্ন কমিউনিটির অংশ হন। লাইক ধরেন আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা সেটাতে আমি ধরেন যে কাজ শিখতেছি, তাহলে আমি যেটা সাজেস্ট করি যে আপনি বাংলাদেশে খুঁজে বের করেন যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড অন্য কারা কারা কাজ করে, কোন কোন কমিউনিটি আছে। মানে গ্রুপস আছেই কিন্তু already। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বাংলাদেশে এখন আমি সার্চ করলেই পাবো যে সবগুলোর জন্য কিন্তু আলাদা 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 হচ্ছে আলাদা আছে। স্পেসিফিক আছে। আপনাকে যে আবার শুধু বাংলাদেশের কমিউনিটিতেও জয়েন করতে হবে এমন না। আপনি যদি হচ্ছে আরও বেশি কনফিডেন্টলি কাজ করতে পারেন, আপনার মনে হয় যে গ্লোবাল লেভেলেও হচ্ছে কমিউনিটিতে জয়েন করা উচিত, সেটাও করতে পারেন। বর্তমানে যেটা হয় যে আপনার বড় বড় যে জায়ান্ট কোম্পানিগুলো আছে লাইক গুগল, মজিলা ফাউন্ডেশন, তারপর হচ্ছে গিটহাব, এদের সবার দেখবেন AWS, আবার বর্তমানে স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রোগ্রাম থাকে। আপনি বাংলাদেশে থাকলেও দেখা যাবে যে ওদের টেকনোলজি সম্পর্কে জানার জন্য, ওদের টেকনোলজিকে প্রমোট করার জন্য ওরা হচ্ছে যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ করে। তো এরকম বিভিন্ন অপশন আছে। সো আপনি বাংলাদেশে আসেন বলেই যে ওদের সাথে কাজ করতে পারবেন না এমন না। বর্তমান যুগে চাইলে, আমার সময় ছিল না, আমি এটা মিস করি যে আমার সময় যদি ওই জিনিসগুলো থাকতো তাহলে হয়তো আরও অনেক ভালো হইতো। যাক, এটা আমি মনে করি যে বর্তমানে যারা আছে তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে এখন বর্তমানে চাইলেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট অবস্থায় আপনার ওই বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর সাথে হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে বা কমিউনিটি ইভাঞ্জেলিস্ট, যে আপনি ওদের টেকনোলজি শিখবেন এবং প্রমোট করবেন, এই ধরনের প্রচুর অপরচুনিটি আছে এখানে। জাস্ট আপনাকে যে ওই টেকনোলজি সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্সড হইতে হবে, স্কিল হইতে হবে এমন না। আপনার মধ্যে জাস্ট কিছু স্কিল থাকলেই হলো যে আপনি শিখতে চান, শিখাইতে চান, আপনার কমিউনিকেশন স্কিল আছে, এতটুকুই এনাফ। এবং আমার পরিচিত অনেককেই আমি দেখতেছি যে তারা ধরেন যে আপনার এই ধরনের হচ্ছে ভলান্টিয়ার করার মতো প্রোগ্রামে পার্টিসিপেট করে ফ্রিতে আপনার গুগলের ইভেন্টে হচ্ছে ইউএসএতে চলে যাচ্ছে, বিভিন্ন কনফারেন্সে যাচ্ছে, সব কিছু হচ্ছে আপনার ওই কোম্পানিগুলো আপনার স্পন্সর করে নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা। তো এটারও সুযোগ আছে। তো আমার মনে হয় ওইটাই আর কি, যে নেটওয়ার্কিং করতে হবে অলওয়েজ। আপনি যেই ধরনের কাজ করেন সেম মাইন্ডেড পিপলের সাথে মিশতে হবে, তাহলে দেখা যাবে যে তাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন, আবার আপনি যে জানেন বা শিখতেছেন সেটাও মানুষজনকে জানাইতে পারবেন। এইভাবে দেখা যাবে যে জব পাওয়া অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বললাম যে আমার লাইফের আমি যত জব করছি তার মধ্যে 90% জব দেখা গেছে জাস্ট ওয়ার্ড অফ মাউথেই
হয়ে গেছে। আমার ডিরেক্ট সিভি সাবমিট করে অনেক ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় নাই আর কি। আর ফোর্থ ইয়ারে যে আমি যেটা সাজেস্ট করি যে আপনি কাজ শিখলেন, তারপর নিজেকে একটু রিপ্রেজেন্ট করা শুরু করলেন, পোর্টফোলিও তৈরি করলেন, মানুষজন আপনাকে চেনা শুরু করলো, তারপর আপনি হচ্ছে যখন ফোর্থ ইয়ারে চলে গেলেন, তাহলে দেখেন ফোর্থ ইয়ার পর্যন্ত যাইতে যাইতে কিন্তু আপনি অলরেডি হচ্ছে যে কোন সেক্টরে কাজ করবেন সেটা জানা হয়ে গেছে। আপনি অলরেডি কাজ শুরু করে দিছেন, কিছুটা ইমপ্রুভ করে ফেলছেন, মানুষজন আপনাকে চেনে, আপনার কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউশন আছে। সো এখন যদি আপনি জবের জন্য যান, অলরেডি কিন্তু আপনার অনেক কিছু রেডি হয়ে গেছে জব স্টার্ট করার জন্য। তো আমি এটাই সাজেস্ট করি আর কি, রাদার দ্যান লাইক আপনি 4 বছর শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকলেন, তারপর হঠাৎ করে যেদিন আপনার গ্র্যাজুয়েশন শেষ হলো আপনি বেরোয় ইন্ডাস্ট্রি ঘেটে দেখলেন যে হচ্ছে যা শিখছেন সেটার সাথে ইন্ডাস্ট্রিও ম্যাচ করে না, প্লাস আপনি যে একটা কোম্পানিতে যে নিজের সম্পর্কে বলবেন যে আসলে আমার কোথায় স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটারই কিছু নাই, তাহলে তো আসলে বর্তমান যুগে কম্পিট করা খুব টাফ হয়ে যাবে আর কি। আমি একটা টার্ম শুনেছিলাম একটা পডকাস্টে মোশাররফ প্রোগ্রামিং হিরোর, যে এক্সপেরিয়েন্স গ্র্যাজুয়েট, যে আসলে যখন গ্র্যাজুয়েশন আমি করলাম তার আগে থেকে আমাদের একটা এক্সপেরিয়েন্স থাকে। তো সেটাই গেছে আপনি বুঝালেন যে আসলে যে সে যখন ফোর্থ ইয়ারে আসবে তো সে কিন্তু অলমোস্ট প্রিপেয়ার্ড একজন, রাইট, যে তাকে নেওয়ার জন্য মানুষরা কোম্পানিরা আগ্রহ করবে। ওটার কম্পারিজনে কেউ জাস্ট ফোর্থ ইয়ারে ভার্সিটি ফ্লোতে গেছে আর সে এখন জানেই না, সে জানতেছে ও এটা তো মার্কেট ডিমান্ডই নেই, যেটা আমি হয়তো শিখে আসলাম কিছুদিন আগে। আর এখানে হ্যাঁ একটা পয়েন্ট অ্যাড করব যে এটাও মনে হয় আমাদের সাবকন্টিনেন্টাল মাইন্ডসেটের একটা প্রবলেম। সেটা হচ্ছে যে আমরা মনে করি কি যে, বা আমরা তো আসলে বড়ই হয়েছি এইভাবে যে ভার্সিটিতে পড়াশোনা করতেছি চাকরির জন্য, কিন্তু টু বি অনেস্ট ইউনিভার্সিটির কাজ আসলে হচ্ছে আপনাকে জবের জন্য রেডি করে দেওয়া না। ইউনিভার্সিটির কাজ হচ্ছে রিসার্চ, অ্যানালাইসিস, ডেভেলপমেন্ট বা এগুলোর মধ্যে কোনো স্পেসিফিক একটা টপিকের উপর আপনাকে হচ্ছে আপনি রিসার্চ করবেন, হাতে কলমে শিখবেন, ওই রকম জিনিস, বা আর কিছু নলেজ আপনাকে কি বলবো যে টপ লেভেলে কিছু নলেজ আপনার মধ্যে দিয়ে দেওয়া। ভার্সিটির কাজ কিন্তু হচ্ছে যে জবের জন্য রেডি করা না। আমি নলেজটা নিলাম, এখন আমাকে এক্সপ্লোর করতে হবে এবং বুঝে নিতে হবে যে জবের জন্য রেডি হইতে হইলে আমার কি করতে হবে। কারণ আমাদের দেশের গ্র্যাজুয়েট এবং বাইরের দেশের গ্র্যাজুয়েটদের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স পাই নাই মাইন্ডসেট বাদে। ওরা যে আপনার ভার্সিটির লেভেলে ভার্সিটিওকে অনেক কাজ শিখাই দিছে এমন আমি কাউকে পাই নাই। ওই যে বললাম ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেটে। ও কিছুই জানে না, আসলো, বাট ওর মধ্যে যে কনফিডেন্স আছে, ওকে গাইড করলে ও যেইভাবে জিনিসগুলো বুঝে নিজে এফোর্ট দিয়ে করতে পারে, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে হচ্ছে একটু মিসিং আর কি। বাট ও যে ভার্সিটি থেকে অনেক কিছু শিখে আসতেছে এমন না। ভাই আপনার জার্নি থেকে একটা জিনিস দেখলাম যে আপনি যখন জব পেয়েছিলেন আপনি কাজ করতেন একটা ফ্রেমওয়ার্কে, ল্যাঙ্গুয়েজে, কিন্তু আপনি যখন জব পেলেন তখন আরেক ফ্রেমওয়ার্ক বা কাজ করতে হচ্ছে। তো যারা হায়ার করেছিলেন তারা অবশ্যই আপনার মধ্যে কিছু একটা দেখেছিলেন। তো এখন এই যে আমরা যখন কিছু শিখবো তখন আমরা অনেক সময় একটা কমপ্লেন পাই যে হয়তো সেই লোকটা একটা স্ট্যাক পারে, সে শুধু সেটাই পারে, সে এতটা কমফোর্টেবল না যে আরেকটা কিছু বললে সে সেটা করবে, আমি মান পারি এইটুকুই সাপোজ হয়ে গিয়েছে, কিন্তু সে যে আরেকটা কাজ আসলে করবে সেই কনফিডেন্সটা তার মধ্যে নাই। তো এখন একজন যখন শিখে আপনি কতটুকু বলবেন যে সে ফান্ডামেন্টালসের সময় দিবে তারপর ফ্রেমওয়ার্কে মুভ করা উচিত নাকি? কারণ আবার জব পেতে হলে অনেকে, আপনি বললেন যে অনেক জায়গায় ফ্রেমওয়ার্কটাই হয়তো দেখে। তো আসলে যারা শিখবে তারা কিভাবে ব্যালেন্স করবে যে ফান্ডামেন্টালস বেশি সময় দিব নাকি তারপর ফ্রেমওয়ার্কে যাব, নাকি ফান্ডামেন্টাল অনেক বেশি সময় দিলে আবার দেখা গেল সে এক্সপোজারটাও পাচ্ছে না? এইটার ব্যালেন্সটা কিভাবে করা যেতে পারে? এখানে আমার যেটা মনে হয় যে ওই যে ইন্ডিভিজুয়াল পার্সন টু পার্সন ভ্যারি করবে, বাট এই জায়গায় মেইন জিনিসটা আমার মনে হয় ওই যে কনফিডেন্সের জায়গায়, যে আপনার মধ্যে ওই কনফিডেন্সটা থাকতে হবে যে আমাকে যখন যেই কাজটাই করতে দিবে আমি হচ্ছে করতে পারবো। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হলো হচ্ছে যে আপনার ওই কাউকে দিবেন, সে ফার্স্টেই ভয় পেয়ে বলে যে ভাই আমার দ্বারা সম্ভব না, বা আমি এটা করব না, যেটা করতেছি সেটাই আমার লাগবে। তো এই মাইন্ডসেট থেকে হচ্ছে আপনার বেরোয় আসতে হবে। ফার্স্টেই হচ্ছে এটা মাথায় নিয়ে আসতে হবে যে টেক ইন্ডাস্ট্রিতে আমার কাজ করতে হলে একটা স্পেসিফিক টপিক, টুলস বা টেকনোলজি নিয়ে আমি এখন আর সার্ভাইভ করতে পারবো না, সেটা আগে হয়ে গেছে। আমাদের আগের জেনারেশনের মানুষজন বা কিছু কিছু তারাও হয়তো দেখা গেছে যে স্পেসিফিক একটা টুলস টেকনোলজি শিখছে, সেটা দিয়ে 15-20 বছর তারা কাজ করে। এর কারণটা হচ্ছে যে অত কুইকলি চেঞ্জ হইতো না। এখন আসলে যত কুইকলি চেঞ্জ হয়, একজন একটা শিখতেছে ইউটিউব দেখতে দেখতে আরেকটা ভার্সন বের হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি এটাই দেখেন যে আমরা যারা এই যে কারেন্ট জেনারেশনে আছি, আমরাই যদি টেকের চেঞ্জটা দেখি, যে
লাস্ট 15 বছরে কি হয়েছে। 15 বছর বা 20 বছরে আমরা এমন একটা সময়ে বড় হয়েছি যে কোনো ফোনই ছিল না, ঠিক না? আমরা যখন ক্লাস 7-8-এ পড়ি তখন কোনো ফোন বলতেই কিছু ছিল না, জাস্ট ওই বাসায় হচ্ছে কেবল দিয়ে যে টেলিফোনগুলা এভাবে ঘুরায় হচ্ছে ব্যবহৃত, সেটা নিয়ে শুরু করলাম। সেই জায়গা থেকে এখন দেখেন আমরা কোন জায়গায় চলে আসছি, যে হেডসেট দিয়ে আমরা একেবারে ভার্চুয়াল রিয়েলিটি এমন জিনিস দেখতে পারতেছি, মনে হচ্ছে যে একদম চোখের সামনে আমাদের সবকিছু। এখন আমরা শক্ত হই না, এমন একটা সময় এসে গেছে। প্রথমে যখন আমি শুনতাম যে ভিডিও কল করা যাবে, আমি আসলে খুব শক্ট হয়ে গেছিলাম যে কিভাবে সম্ভব, ও কিভাবে করছে, আমি কিভাবে দেখবো। বাট এগুলা আস্তে আস্তে এমন ভাবে সময় লাগতো, তো তখন শকিং কাজ করতো, সারপ্রাইজ হয়ে যেতাম। এখন আসলে যাই বলেন, ও এটা তো সম্ভব মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে দেখেন যে আমরা এই জিনিসগুলো দেখে আসছি, যতটুকু না অ্যাডাপ্ট করতে পারি। এখনকার একটা বাচ্চা ছেলে 5-6-এ পড়ে, ও এখন একটা ডিভাইস নিয়ে নিজে নিজে শিখে ফেলতেছে, আমাদের চেয়ে বেশি বোঝে কিছু কিছু ক্ষেত্রে। মানে সবকিছু এতটাই নর্মাল হয়ে গেছে 15-20 বছরে। এখন ধাপ করে খুব এক্সাইটিং ইনোভেটিভ কিছু আসলেও আমাদের কাছে মনে হয় ও ওকে, এটা তো হওয়ারই ছিল বা এমনই। তো ওইটাই আর কি, যে ওইভাবে আমাদের ইন্ডাস্ট্রিতেও যেহেতু এটার ইম্প্যাক্ট পড়তেছে, যে আগে আমি একটা জিনিস শিখলেই আমার হয়ে যেত, সেটা আর এখন হচ্ছে না। তো এই জন্যই আর কি, যে ওই মাইন্ডসেটটা এমন রাখতে হবে। বা আমি সাজেস্ট করবো যে যারা হয়তো এই পডকাস্টটা দেখবেন তাদের জন্য, যে ভালো মতো অ্যানালাইসিস করেন, বুঝেন যে হ্যাঁ এইখানে আমার কি করতে হবে, কি পরিমাণ আমার ব্রেইনের এফোর্ট যাবে, ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্স, অন্যান্য বিভিন্ন বিষয় বুঝতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি মেন্টালি এই প্রেশারটা নিতে পারবেন এবং এই পরিমাণ আপনার পেশেন্স আছে, ধৈর্য আছে, অলওয়েজ সারা জীবন শেখার উপর থাকতে হবে, তাইলেই আপনি আসেন, নইলে আসার দরকার নাই। অনেকে হয়তো ডিমোটিভেটেড হয়ে যাবে, বাট এটাই রিয়েলিটি আর কি। না, আপনি মনে যেটা বলে ফার্স্ট ইয়ারের কথাটা, এক্স্যাক্টলি সেটাই কিন্তু এখানে করলে সেই প্রবলেমগুলো আর হবে না। সে সেই ফার্স্ট ইয়ারে অ্যানালাইসিস করে বুঝতে পারবে। আর ডিমোটিভেটিং বলতে ভাই, শুরু করার আগে বুঝতে পারাটাই বেটার। এক্স্যাক্টলি, তাই না? যে রাদার দেন হচ্ছে সে 1-1.5 বছর ট্রাই করার পর সে বুঝতে পারতেছে যে না, আমার দ্বারা সম্ভব না, তাহলে কিন্তু আরো ডিমোটিভেটিং। তো আসলে রিয়েলিটি চেকটা যদি আগে দেয়া যায়, তাহলে আই গেস তার জন্য ভালো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা সবাই জানি যে হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেক সেক্টর অনেক লুক্রেটিভ, মানুষজনের হচ্ছে অনেক কিছু আমরা দেখতে পাই, সুন্দর লাইফ লিড করতেছে, ঘুরতেছে ফিরতেছে, অনেক কিছুই করতেছে। বাট এগুলোর পেছনে হচ্ছে যে কিন্তু আসলে এইরকম দেখবেন যে স্ট্রাগল করে উঠে আসছে, অলওয়েজ হচ্ছে আপনার কি বলবো, যে একটা স্ট্রেসের উপর আমাদেরকে থাকতে হয়। হ্যাঁ, আমি যতই হচ্ছে বলি যে অনেক টাকা ইনকাম করতেছি, ঘুরতেছি, সুন্দর জব করতেছি, বাট আমি যখন কাজ করতেছি, ইটস এ ভেরি স্ট্রেসফুল জব। এবং এটা হচ্ছে আমরা যারা কাজ করতেছি, অলরেডি এই সেক্টরে ঢুকে গেছি, তারা হয়তো বুঝি না। বাট এমন যদি কারোর সাথে আপনি হচ্ছে আলাপে যান, যে একবার হইলেও এই সেক্টরে ট্রাই আউট করছে, তারপর বের হয়ে গেছে, কন্টিনিউ করতে পারে নাই, তখন আপনি আসলে জিনিসটা কম্পেয়ার করতে পারবেন যে আসলে এই জিনিসটা কি পরিমাণ স্ট্রেসিং। কারণ আমি গত মাসে হচ্ছে লাস ভেগাসে একটা কনফারেন্সে গেছিলাম। তো AWS এর একটা বিরাট বড় কনফারেন্স হচ্ছিল। তো ওইখানে আমি হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার ছিল তার সাথে আলোচনা করতেছিলাম। ও জিজ্ঞেস করলো যে কোথা থেকে আসছো, কোন কনফারেন্সে যাচ্ছ, টুকটাক আলোচনা যখন হচ্ছে, ও দেখলাম যে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো সম্পর্কে জানে, বোঝে কিছু। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি ট্যাক্সি চালাও, তুমি হচ্ছে এগুলো সম্পর্কে কেমনে জানো? তো বললো যে হচ্ছে আমি এরকম 6 মাসের একটা বুট ক্যাম্প করছিলাম, করে তো দেখি যে হচ্ছে এগুলা খুবই ব্রেইনের কাজ, আমার দ্বারা আর সম্ভব হয়ে ওঠে না। আমি বলছি যে না বাবা, আমার এটা করবো না। আমার একটা ফ্রেন্ড করে, ও এখন রিমোট জব করতেছে, অনেক টাকা কামাচ্ছে। বাট পরে বললো যে ভাই তোমাদের কাজ অনেক ব্রেইনি, আমি বুঝি অনেক স্ট্রেসফুল, আমি পারি না। তো এইটাও হচ্ছে আসলে সাধারণ মানুষের বুঝতে হবে যে ডিরেক্টলি আমি আসলেই যে আসলে সাকসেস হব এমন না। রিয়েলিটি চেক আপনি যেটা বললেন, যে আগে ভালো মতো অ্যানালাইসিস করে প্রস কি, কনস কি, কোন কোন জায়গায় চ্যালেঞ্জেস হবে, সেগুলো বুঝেই আসলে আসা উচিত। এক্স্যাক্টলি। ভাইয়া, আপনি তো AWS ক্লাউড কম্পিউটিং এগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তো আসলে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন, অথবা যারা এখন শিখতে চাচ্ছে তাদেরকে আপনি কি সাজেশন দিবেন? আচ্ছা, হ্যাঁ, এই সাজেশনের জন্য যেটা আমার প্রথমে বুঝতে হবে সেটা হলো যে আসলে ক্লাউড কম্পিউটিং কি এবং এটা কেন জরুরি। তো আমরা যদি জাস্ট একটু দেখি যে আজ থেকে 10-15 বছর আগেও আমরা কিন্তু এত পরিমাণ ডিভাইস ব্যবহার করতাম না। সব কিছুই মোটামুটি অ্যানালগ বা কাগজে কলমেই
ব্যবহার করতাম আমরা। এখন যদি দেখি যে আমাদের দৈনন্দিন জীবনের মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আমরা কি দিয়ে করি, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে করতেছি। এর মানে হচ্ছে কি 10-15 বছর আগে যদি আমি একটা ওয়েবসাইট বানাইছি, সেটাতে হয়তো দেখা যাইত যে একদিনে 100-1000 মানুষজন আসতেছে। এখন সেই জায়গায় হচ্ছে কি আমি একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি, একটা সার্ভিস দিচ্ছি, লাখ লাখ মানুষ কিন্তু সেটা ব্যবহার করতেছে। সো আমি এখন এই আমার অ্যাপ্লিকেশনটা যেন লাখ লাখ মানুষ ব্যবহার করতে পারে, এটা যদি করতে চাই, তাহলে কিন্তু আমার রিসোর্সগুলো, ইনফ্রাস্ট্রাকচারও এমনভাবে সাজাইতে হবে যেন আমার এই অ্যাপ্লিকেশনটা অলওয়েজ হচ্ছে রানিং থাকে। একটা ছোট্ট এক্সাম্পল হইতে পারে, আপনারা ফেস করছেন কিনা যায় না, বাট আমরা অনেক দেখছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ওই যে এসএসসি এইচএসসি রেজাল্ট দেয় না, সেখানে হয়তো কি যে আগে তো স্কুল কলেজে বোর্ডেই টাঙ্গাই দিত, তারপর হঠাৎ করে ডিজিটাল হইলো যে ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করা হবে। তো তখন আমরা কি দেখতাম যে যে রেজাল্ট পেয়েছে সে জিতে গেছে, সে জানতে পারছে যে ওরকম যে ট্রাই করতেছে, কিন্তু ওয়েবসাইট থেকে রেজাল্ট আসতেছে না। তো ওইটা হয়তো কি কারণে, যে ওই সময় ওই ওয়েবসাইটটা চালানোর জন্য যে পরিমাণ রিসোর্স দরকার, সেটার তো একটা লিমিটেশন আছে। যেমন আমি আমার যে মোবাইলটা ব্যবহার করতেছি সেটার একটা লিমিটেড রিসোর্স আছে, আমি জানি, লাইক 4 GB র্যাম, এরকম কিছু নাম্বার। তো আমরা যদি চাই যে আমার যখন ডিমান্ড বাড়তেছে, লাইক 100 ইউজারের জন্য যদি আমার 4 GB র্যাম লাগে, আমার যদি 1 লাখ ইউজার আসা শুরু করে, তাহলে আমার র্যামের পরিমাণটা বাড়াইতে হবে। তো নর্মালি আমরা চিন্তা করি যে আমরা আমাদের বাসায় যে হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করি, সেটার কি হয়, আমরা যদি র্যাম চেঞ্জ করতে চাই, নতুন র্যাম কিনে এনে লাগাইতে হয়। তো এখন যখন আপনার একটা ওয়েবসাইট রান করতেছে, আপনি তো চাইলেই এটা বন্ধ করে হচ্ছে একটা র্যাম কিনে এনে লাগাইতে পারবেন না। আপনার তাহলে লাগবে সলিউশন কি, যে প্রয়োজন অনুযায়ী আমার যেন রিসোর্স আমি কমাইতেও পারি, বাড়াইতেও পারি। আমার এখন 100 জন ইউজার আসতেছে, আমার ওয়েবসাইট 100 জন চালানোর জন্য যতটুকু রিসোর্স দরকার ততটুকু ব্যবহার করবে। আবার আগামীকাল 1 লাখ মানুষ এসেও যদি আমার ওয়েবসাইটটা ব্যবহার করা শুরু করে, ওই 1 লাখ মানুষকে সার্ভ করার জন্য যে পরিমাণ র্যাম দরকার, রিসোর্স দরকার, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি র্যামের কথা, বাট এখানে আরও অন্যান্য অনেক কিছু কাজ করে আর কি। তো আমার যেন ওই পরিমাণ র্যামও আমি ইনস্ট্যান্ট হচ্ছে ব্যবহার করতে পারি। তো এই ধারণা থেকেই আসলে ক্লাউড কম্পিউটিং চলে আসে। ক্লাউড কম্পিউটিং আমাদেরকে যে সুবিধাটা দিচ্ছে, নাম থেকেই বুঝতে পারতেছেন যে কম্পিউটিং রিসোর্সেস যেগুলো আমাদের প্রয়োজন, সেটা ক্লাউড করবে কি অন ডিমান্ড, প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু দরকার ততটুকু আমি হচ্ছে ব্যবহার করতে পারবো। তো গ্লোবালি আপনার ক্লাউড কম্পিউটিংয়ের সবচেয়ে পপুলার কোম্পানি হচ্ছে AWS। আবার AWS হচ্ছে অ্যামাজন নামে আমরা যে ই কমার্স জায়ান্ট কোম্পানিকে চিনি, তাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান। অ্যামাজন নিজেরা যখন দেখছে যে তাদের অ্যাপ্লিকেশনটা লাখ লাখ মানুষ ব্যবহার করতেছে, তখন তো তাদেরকে এটাকে স্কেল করতে হয়েছে, যেন লাখ লাখ মানুষ আসলে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউন না হয়ে যায়, সার্ভিসটা দিতে পারে। এইসব করতে যে ওরা আসলে দেখা গেছে যে বিভিন্ন সার্ভিস ইনোভেট করছে, তৈরি করছে। ওগুলোর মধ্য থেকেই ওরা চিন্তা করে যে আচ্ছা, এই সার্ভিসগুলো যেহেতু আমাদের প্রয়োজন পড়ছে, তো বর্তমানে যখন ইন্টারনেটটা এত বেশি পরিমাণ মানুষ ব্যবহার করতেছে, আরও অনেক বড় বড় কোম্পানি আছে, তাদেরও তাহলে এই ধরনের সার্ভিসগুলো লাগবে। তখন তারা আস্তে আস্তে ওদের বানানো সার্ভিসগুলো হচ্ছে এই বাইরের কোম্পানিগুলোর কাছে বিক্রি করা শুরু করে আর কি। তো এখন বর্তমানে AWS বাদেও গুগলের হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আছে, মাইক্রোসফটের অ্যাজুরে নামে প্ল্যাটফর্ম আছে, ওরাকলের আছে, এইচপির আছে। তো অনেক কোম্পানি চলে আসছে, বাট AWS স্টিল হচ্ছে মার্কেট লিডার বলা চলে আর কি। তো ক্লাউড কম্পিউটিং আমি বলবো যে বর্তমানে যারা টেক সেক্টরে আসতে চায় তাদের জন্য একটা হচ্ছে আমি বলবো যে খুবই সম্ভাবনাময় হচ্ছে সেক্টর হইতে পারে। আগে যেমন আমরা 9-10 বছর আগে সবাই ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে শুরু করছি, এখন যারা আসতেছে তাদের জন্য ক্লাউড কম্পিউটিং আমি বলবো যে খুবই লুক্রেটিভ একটা জায়গা। এর কারণ হচ্ছে যতদিন আমার টেকনোলজি থাকবে, প্ল্যাটফর্মগুলো থাকবে, ততদিন ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনার লাগবেই। যদিও এখানেও হচ্ছে AI এবং ML এর অনেক ব্যবহার চলে আসতেছে, বাট আমার মনে হয় যে ক্লাউড কম্পিউটিং স্টিল একটা লুক্রেটিভ জায়গা। এবং আমিও হচ্ছে ইদানিং যদি বলি যে যদিও আমি 9-10 বছরের বেশি সময় ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, বাট গত 3-4 বছর ধরে আসলে ক্লাউড কম্পিউটিং আমার খুব পছন্দের জায়গা। এবং আমি প্রায় 6-7 বছর ধরে টুকটাক AWS নিয়ে কাজ করলেও গত 2-3 বছরে আমি অ্যাক্টিভলি প্রচুর পরিমাণ হচ্ছে AWS নিয়ে কাজ করতেছি। আমি AWS এর হচ্ছে একজন কমিউনিটি
বিল্ডার। তো কমিউনিটি বিল্ডার হিসেবে আমি যেটা করি, AWS এর যে সার্ভিসগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষজনকে জানাই, মাঝে মাঝে ব্লগ লিখি, আর্টিকেল লিখি, ভিডিও টিউটোরিয়াল তৈরি করি আর কি। আবার এটার জন্য ওরা আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের বেনিফিটও দেয়, মাঝে মাঝে কিছু গিফট পাঠায়, ওদের প্রোগ্রামে হচ্ছে আমি পার্টিসিপেট করতে পারি। 1 বছরের জন্য ওরা আমাকে হচ্ছে ওদের এই ক্লাউড কম্পিউটিং টেকনোলজি সম্পর্কে ট্রেনিং নেওয়ার জন্য হচ্ছে সাবস্ক্রিপশন দিয়ে দিছে। আচ্ছা। তো এটাতে কিন্তু যে কেউ পার্টিসিপেট করতে পারবে। যেহেতু এই পডকাস্ট অনেকে দেখবেন, তো তাদের জন্য মেসেজ থাকবে যে আপনারা যদি ক্লাউড কম্পিউটিংয়ে আগ্রহী থাকেন তাহলে এই রকম প্রোগ্রামগুলোতে দেখতে পারেন আর কি। লাইক AWS কমিউনিটি বিল্ডার আছে, বাংলাদেশে স্টুডেন্টদের। তো এরকম অ্যারেঞ্জ হয় জি। মাঝে মাঝে। বাংলাদেশে হচ্ছে আপনি যদি AWS ইউজার গ্রুপ বাংলাদেশ লিখে সার্চ দেন তাহলে আপনি বাংলাদেশে AWS নিয়ে যারা কাজ করে বা এটার প্রমোশনের জন্য কাজ করতেছে তাদের কমিউনিটি সম্পর্কে পেয়ে যাবেন। তারপর আমি একটু আগেও বলছিলাম যে বর্তমানে চাইলে স্টুডেন্ট লেভেলেই এই ধরনের কোম্পানিগুলোর সাথে কানেক্ট করার সুযোগ আছে। তো AWS এর এই স্টুডেন্টদের জন্য হচ্ছে আপনার ক্লাউড ক্লাব নামে হচ্ছে প্রোগ্রাম আছে, ইউজার গ্রুপ প্রোগ্রাম আছে। তো এগুলোর মাধ্যমে নতুনরা খুব সহজেই হচ্ছে আপনার পার্টিসিপেট করতে পারবে এবং ফ্রিতে হচ্ছে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে শেখা সম্ভব। AWS এর আপনার AWS স্কিল বিল্ডার নামে ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, সেখানে ওদের কিছু ফ্রি কোর্স আছে যেটার মাধ্যমে আপনি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানতে পারবেন, AWS এর বিভিন্ন সার্ভিস সম্পর্কে ফ্রিতে শিখতে পারবেন। AWS এডুকেট নামে হচ্ছে একটা প্রোগ্রাম আছে। এখানে বলে রাখি যে এই ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলো এত পরিমাণ বাড়তেছে এবং এটার নিডও আসলে এত পরিমাণ যে ওরা চাচ্ছে যে আরও বেশি বেশি মানুষ ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানুক এবং তাদের সার্ভিসগুলো সম্পর্কে মানুষজনকে জানাক। যার কারণে আমি এতটুকু বলতে পারি যে এবছর আপনার AWS এর একটা সামিট হয়েছিল আমস্টারডামে, যেহেতু আমি ওইখানে থাকি সেখানে পার্টিসিপেট করছিলাম। তো ওরা প্রায় গত বছর থেকে শুরু করে আগামী 2-3 বছরের টার্গেট নিছে যে প্রায় 1 মিলিয়ন না কত মানুষজনকে হচ্ছে ফ্রিতে ক্লাউড কম্পিউটিংয়ের উপর ট্রেনিং দিবে আর কি। আচ্ছা। তবে এখানে ক্লাউড কম্পিউটিং হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মতো অত কমন না। তো এখানে শিখার স্টেপটা যদি ছোট করে বলতেন, কেউ যদি শিখতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে? যেমন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে HTML মেবি CSS তার আগে থেকে শুরু করতে চাইলে হচ্ছে যে তার বেসিক প্রোগ্রামিং, তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, দেন হচ্ছে এখানে আসা। তো যারা ক্লাউড কম্পিউটিং শিখতে চায় তাদের স্টেপগুলো যদি একটু বলতেন। আচ্ছা, ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি যে জিনিসটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে প্রথমে একটু বোঝার চেষ্টা করা যে ইন্টারনেটটা কিভাবে কাজ করে। যে আমরা তো এই যে প্রতিদিন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি, ওয়েবসাইট ব্যবহার করতেছি, বাট আমি যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করি যে তুমি যে ফেসবুকে ঢুকতেছো, ব্রাউজারে লিখতেছো facebook.com, এন্টার দিলা, একটা পেজ চলে আসলো, এই সময়টুকুর মধ্যে আসলে কি কি ঘটছে অবভিয়াসলি সাধারণ মানুষ বলতে পারবে না। বাট যারা ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করে তাদের আসলে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে আমি আসলে এই অ্যাড্রেসটা লিখে এন্টার বাটন প্রেস করলাম, তারপর কেন আমার এই পেজটা আসলো। তো এইভাবে আমার বুঝতে হবে যে ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেটের কমিউনিকেশনের প্রোটোকলগুলো কি কি। যে এই যে আমরা ব্রাউজারে HTTP লিখতেছি, HTTP জিনিসটা কি। তারপরে এই যে ইমেজটা আসতেছে, ইমেজটা কিভাবে আসতেছে, আমি একটা ফাইল আপলোড করতেছি, সেটা আবার আরেকজন মানুষ দেখতে পারতেছে, এই ফাইলটা কোথায় স্টোর করা হচ্ছে। আমি একটা পোস্ট লিখতেছি, সেই পোস্টটা কোথায় গেল। এরকম ছোট ছোট জিনিস হচ্ছে আমাদেরকে জানতে হবে আর কি। তো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে প্রথমেই আপনি হচ্ছে বেসিক ইন্টারনেটের কমিউনিকেশনের যে প্রোটোকলগুলো আছে সেগুলো সম্পর্কে জানবেন, আপনি নেটওয়ার্কিং সম্পর্কে জানবেন, তারপর হচ্ছে টুকটাক আপনাকে ডেটাবেস সম্পর্কে জানতে হবে এবং পসিবল হইলে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আপনাকে জানতে হবে। ডেভঅপস বা ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করতে গেলে মোটামুটিভাবে পাইথন বা গো, এই দুইটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করলে হচ্ছে বেটার। তারপর আপনাকে ধীরে ধীরে হচ্ছে এই জিনিসগুলো জানা হয়ে গেলে তখন আপনি স্পেসিফিক কোনো একটা ক্লাউড কম্পিউটিংয়ের প্ল্যাটফর্ম চুজ করবেন, লাইক AWS বা অ্যাজুরে বা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন ভাই যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মানে দিনটা শুরু হয় মানে হচ্ছে আপনাদের অফিসের সার্কেলটা জানতে চাচ্ছি, কালচারটা জানতে চাচ্ছি। কারণ আমাদের হয়তো যারা বাংলাদেশে জব করি তারা একটু যদি শিখতে পারি যে আমরা কি কি আসলে নিতে পারি আপনার কাছ থেকে, আপনাদের কোম্পানির কাছ থেকে, মানে ওভারঅল আপনাদের কালচারটা। ফর এক্সাম্পল মিটিং কখন হয় বা মিটিং কতদিন পর পর হয়, সবাই মিলে একসাথে মিটিং, বা অ্যানুয়ালি আপনারা ট্যুর থাকে কিনা, বা অফিসে যখন যান তখন কি সবাই মিলে একসাথে বসেন কিনা, তারপরে রিক্রিয়েশনের জন্য সেদিন কি করে, মানে ওভারঅল প্রসেসটা আপনার অফিসে যাওয়া থেকে শেষ পর্যন্ত কি থাকে কোম্পানি থেকে। আচ্ছা, হ্যাঁ, এটা ইউরোপে আমি যেটা দেখছি মোটামুটি সব কোম্পানিগুলোতেই আসলে হচ্ছে যে বিশেষ করে আইটি কোম্পানিগুলোতে আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করি,
যে জিনিসটা ওরা প্রথমেই প্রোভাইড করে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমাদের কোনো ফিক্সড এবং স্ট্রিক্ট অফিস আওয়ার নাই। আচ্ছা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কখনোই তারা ফিক্সড হচ্ছে ওইভাবে বলতে পারে না বা বলে না, কারণ ওইভাবে করলে হয়তো আমরা কাজও করব না, যে হচ্ছে সকাল 8টাতেই আসতে হবে, 5টায় বের হয়ে যেতে হবে, এমন না। তো আমাদের এই ওয়ার্ক আওয়ারটা থাকে ফ্লেক্সিবল। তো নর্মালি আমরা যেটা করি, আমি যেই টিমে কাজ করি, আমার টিমে হচ্ছে যে লাইক আমরা একই জায়গায় থেকে কাজ করি কিনা, নাকি আমার টিম মেম্বাররা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে। লাইক আমার টিমে হচ্ছে লন্ডনের 3জন কাজ করে, ইন্ডিয়ার একজন কাজ করে, ইউএসের একজন কাজ করে। তো আমরা আমাদের ওয়ার্ক আওয়ারটা ওইভাবে হচ্ছে ফ্লেক্সিবল করে নিছি, যেন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় আমাদের ওয়ার্ক আওয়ারটা ওভারল্যাপ করে, যাতে আমরা চাইলেই একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারি, টিম মিটিংগুলো যে করা দরকার হয় সেটা করতে পারি। বাট তাছাড়া এমনিতে আমাদের মোটামুটি ফ্রিডম আছে যে তুমি তোমার মতো একটা সময় কাজ শুরু করো এবং তোমার মতো একটা সময়ে হচ্ছে কাজ শেষ করো, সেটা নিয়ে কোনো বাধা ধরা নিয়ম নাই। আর আমি যখন জয়েন করছিলাম তখন তো করোনা ছিল, তারপর তার আগে যখন জার্মানিতে জয়েন করলাম তখন সপ্তাহে 5 দিনই অফিসে যাইতে হইতো। তারপর যখন করোনা আসলো তখন তো রিমোট ওয়ার্ক হয়ে গেল, নতুন কোম্পানিতে জয়েন করলাম, সেখানেও সপ্তাহে একদিন অফিসে যে একদিন বাসায় থেকে কাজ করার পারমিশন ছিল। করোনার পর সেটাকে ওরা করে দিল যে অলওয়েজ বাসায় থেকে কাজ করো। এখন আমাদের কোম্পানিতে হচ্ছে বলে যে সপ্তাহে 2 দিন অফিসে যাওয়ার জন্য আর কি। তো ওইটা আমরা হচ্ছে সপ্তাহে 2 দিন এখন যাওয়ার চেষ্টা করি, আরও প্রমোট করার জন্য, যে করোনার পর অনেকেই মানুষজন আসলে সহজে অফিসে যে কাজ করতে চায় না, এই জন্য এখন অফিসে যেটা করে সপ্তাহে একদিন অফিস থেকে লাঞ্চ দেয়। আচ্ছা। বাট তাছাড়া আবার অফিসে হচ্ছে মোটামুটি বিকালে হচ্ছে স্ন্যাক্স, মোটামুটি আনলিমিটেড কফি, ড্রিঙ্কস, এগুলো সব কিছু থাকে। বার্লিনের যে কোম্পানিটাতে কাজ করতাম, ওরা আবার প্রতি সপ্তাহে শুক্রবার যেটা করতো যে বিকাল 5টার পর কাজ অফ করে দিত, তারপর ধরেন যে এক এক দিন এক এক শুক্রবারে এক এক ধরনের নাস্তা এবং ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিত আর কি। তো ওইখানে মানুষজন একটু আর্লি কাজ শেষ করে হচ্ছে ওইখানে আমরা একসাথে স্ন্যাক্স খাইতাম, ড্রিঙ্কস করতাম, তো এরকম ফ্যাসিলিটিস থাকতো। আর কোম্পানিগুলো হচ্ছে এমপ্লয়ির মেন্টাল হেলথের জন্য এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অনেক এফোর্ট দেয়, যেটা আমি বাংলাদেশে এখন পর্যন্ত কিছু কোম্পানি শুরু করছে কিনা আমি জানি না, বাট বাংলাদেশে মিসিং আমি বলবো। যেমন বাংলাদেশে আমি যখন কাজ করছি, আমার কোম্পানিতে আমি একটা রোলে জয়েন করছি, সেই রোলেই আমি কাজ করে যাচ্ছি, কোম্পানির প্রজেক্ট আসতেছে, কাজ আসতেছে, আমি করে দিচ্ছি। বাট ওইখানে শুধু কাজ করলেই আমার হবে না, আমাকে আমার ম্যানেজারের সাথে কথা বলে ইয়ারলি একটা গোল সেট করতে হইতো, যে আমি এখন এই স্টেজে আছি, আমার নিজের আমি এই পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাই। লাইক আমি এখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলাম, নেক্সট আমি প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যাইতে চাই বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার রোলে যাইতে চাই। তাইলে আমার মধ্যে আসলে হচ্ছে একটা শর্ট অ্যানালাইসিস করা হইতো যে আমার স্ট্রেংথ এখন কি আছে, উইকনেস কি আছে, কোন জায়গায় আমার অপরচুনিটি আছে, যে জায়গায় হচ্ছে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, সেটা আমি আমার ম্যানেজারের সাথে বসে হচ্ছে ফিক্সড করতাম, এবং সেইভাবে আমার একটা প্রমোশনাল জার্নি বা আমার ক্যারিয়ারের গ্রোথের একটা জার্নি তৈরি হইতো, যেটা আমার মনে হয় যে বাংলাদেশে মিসিং। এটা আই গেস অনেকেই করে না, অলদো এটা আমার আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স হয়েছে যে ডাইরেক্ট হচ্ছে লিডের সাথে কথা বলা, যে আপনি যেটা বললেন যে ওখানে অনেকগুলো ফিল্ড ছিল, যে তোমার পার্সোনাল কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তোমার নিজের গোল কি কি, তুমি কোথায় ফিল করতেছো ইমপ্রুভ করা দরকার। সো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, বাট হ্যাঁ আমি বলবো যে এটা অনেকটা মিসিং, যে আসলে এই যে একটা রিলেশনশিপ বিল্ডও হয়ে যায়, কিন্তু যে আমার গোলটা আমার ম্যানেজার জানে যে আসলে আমার কি টার্গেট। কারণ অনেক সময় হয়ে যায় যে কোনো রিলেশনশিপ নাই, জাস্ট কাজের একটা সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা গেছে অনেকখানি মিসিং। হ্যাঁ, যেমন আমাদের কোম্পানিগুলোতে মোটামুটি প্রতি 2 সপ্তাহে একটা ম্যানেজারের সাথে মিটিং হচ্ছে স্কেজুয়াল করাই থাকে। যদি প্রয়োজন না পড়ে তাহলে হয়তো আমরা মিটিংটা করলাম না, বাট মোটামুটি স্কেজুয়াল করা আছে, যেখানে আমাদের এজেন্ডাই থাকে যে ম্যানেজার যদি মনে করে যে আমার কোথাও ইমপ্রুভ করা দরকার, সে আমাকে জানাবে। আমার যদি মনে হয় যে কোম্পানিতে কাজ করতে যেয়ে কোথাও কোম্পানির ইমপ্রুভ করতে হবে, বা আমি কোনো চ্যালেঞ্জেস ফেস করতেছি, বা ম্যানেজারের কাছে আমার কিছু চাওয়ার আছে, কোম্পানির কাছে কিছু চাওয়ার আছে, সেটা আমরা ফ্র্যাঙ্কলি ট্রান্সপারেন্টলি হচ্ছে ওই মিটিংগুলোতে বলার সুযোগ পাই। আর যেহেতু কোম্পানি থেকেই আমাকে একটা যে এরকম গ্রোথ প্ল্যান সাবমিট করতে হয়, দেন সেটার অ্যাকশন প্ল্যান দিতে হয়, সো এটার মাধ্যমে একটা ট্রান্সপারেন্ট আপনার কি বলবো, যে আপনার যে প্রমোশন হবে সেটারও একটা জার্নি তৈরি হয়ে যায়। বাংলাদেশের মতো আমাকে অনেক কাজ করে অফিসে 1 ঘন্টা বেশি থেকে বসকে দেখাইতে হবে যে আমি অনেক কাজ করতেছি, এমন না। ওইখানে যে আপনি টার্গেট ফিক্স করলেন যে হ্যাঁ আমি নেক্সট 4 মাস হচ্ছে এই জায়গায় আমার ইমপ্রুভ করব, আমি কোম্পানির এই জায়গায় হচ্ছে আরও বেশি ভ্যালু অ্যাড করব, তো ওরা দেখবে যে হ্যাঁ এই জিনিসগুলো তুমি টার্গেট ধরছিলা, তোমার অ্যাকশন প্ল্যান এটা ছিল, তারপর ওই টাইমটা শেষে ওরা দেখবে যে আসলে তোমার কী কী অ্যাচিভ হয়েছে। তো যদি দেখে যে হ্যাঁ এই জিনিসগুলো তুমি অ্যাচিভ করতে পারছো, ওরা হয়তো আপনাকে প্রমোশন দিবে বা আবার অ্যানালাইসিস করে দেখবে যে আপনি যেই টার্গেটটা
অ্যাচিভ করতে চাইছিলেন সেটা হচ্ছে করা যাচ্ছে কিনা। তো এটা আমি দেখছি যে হচ্ছে যে খুব ভালো কাজে দেয়, কারণ আমি জাস্ট কাজ করেই যাচ্ছি। এইভাবে তো আসলে সারা জীবন চলে না, বা এই টেক ইন্ডাস্ট্রিতে তো আমাকে আসলে ওইভাবে আমি সার্ভাইভও করতে পারবো না। সো কোম্পানিগুলোর দিক থেকে যখন এই ইনিশিয়েটিভগুলোর সুযোগ করে দেয়, তখন দেখা যায় যে আমার নিজেরও একটা হচ্ছে ইনসেন্টিভ থাকে যে ওকে, আমি তো যদি এই জিনিসটা অ্যাচিভ করতে পারি, পার্সোনাল আমার ডেভেলপমেন্ট হচ্ছে, আমার ভ্যালু বাড়তেছে, তা তো অবশ্যই আমি কোম্পানি থেকেও তো হচ্ছে সেই জিনিসটার হচ্ছে রিটার্ন পাচ্ছি। কখনো আমার স্যালারি বাড়তেছে, কখনো হয়তো তারা আমাকে একটা প্রমোশন দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে বাইরের কালচারে খুব ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ছুটি, তারপর ওয়ার্কিং আওয়ার, আমার কোনো সমস্যা, এগুলো আমি ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারি এবং তারা সব হচ্ছে পজিটিভলি নেয়। যেমন জার্মানিতে যখন আমার ছিলাম, ইয়ারলি 29 দিন হচ্ছে আমি হলিডে ছুটি নেওয়ার পাইতাম। এবং জার্মানিতে এটা রুলসই ছিল এরকম যে আপনাকে যে বছরে 29 দিন ছুটি দেওয়া হচ্ছে, এটা আপনাকে নিতেই হবে। সো ম্যানেজার বা এইচআর থেকেই আপনার সাথে যোগাযোগ করে বারবার মনে করাই দিবে যে সুমন, তোমার কিন্তু হচ্ছে যে এখনো এবছর 15টা বা 20 দিন ছুটি আছে, তোমার কিন্তু এটা নিতে হবে, তুমি ছুটিতে চলে যাও। মানে জোর করে ম্যানেজারই আপনাকে হচ্ছে ছুটিতে পাঠাই দিবে। হ্যাঁ, আমাদের দেশে এমন হয় না যে আপনি ছুটি চাচ্ছেন, বলে কি না কোম্পানির অনেক কাজ আছে, এটা সেটা তুমি যাইতে পারবা না। এখানে কালচারটা এমন না, সব কিছুই আগে প্ল্যান করা। ওরা জানেই যে প্রত্যেকটা এমপ্লয়ির এই পরিমাণ ছুটি আছে এবং ওইটাও আপনাকে ওরা ফোর্সফুলি নিতে বাধ্য করবে। তারপর ধরেন যে আপনি কাজ করতেছেন, আমার একটা কাজে ধরেন বাইরে যাইতে হবে বা ব্যাংকে একটা কাজ আছে, আমরা ফ্র্যাঙ্কলি বলে দিই যে এরকম যে এখন আমাকে 1 ঘন্টার জন্য হচ্ছে বা দোকানে গ্রোসারিজ কিনতে যাইতে হচ্ছে, আমি হচ্ছে 1 ঘন্টা থাকতে পারবো না। আচ্ছা, জাস্ট এটুক বললেই হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমি দেখছি যে হচ্ছে ফ্লেক্সিবিলিটি অনেক ভালো, আর ওরা রেসপেক্টফুল। লাইক আমার যে বিলিফ সেটা নিয়ে হচ্ছে ওরা কখনোই হচ্ছে কি বলবো, একজন আরেকজনকে মক করবে না বা কিছু না। এইভাবে হচ্ছে জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে যে আমার কোনো অ্যাকশনে, আমার কোনো কথায় অন্য কোনো কলিগ বা অন্য কোনো পার্সনের জন্য কোনো ধরনের হচ্ছে সমস্যা না হয়, সে আন্ডার এস্টিমেটেড বা তাকে ইনসাল্ট করতেছি এরকম কোনো কিছু যেন ফিল না হয়। এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে। নর্মালি আপনি হায়ার্ড হলে জার্মানিতে, তারপর নেদারল্যান্ডসে ওরা আমাকে ফায়ার করতে পারবে না যদি আমি অ্যাগ্রি না করি ওদের সাথে। বাট যদি হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অন্য কোনো ধরনের কোড এথিক্স এইসব জায়গায় যদি আবার আপনার কোনো ধরনের ফল থাকে, ইমিডিয়েট আপনাকে ফায়ার করে দিবে এবং এগুলার ল খুবই স্ট্রিক্ট ওইখানে। ভাই, আপনাদের কাজ ট্র্যাক করা হয় কিভাবে? মানে অনেক জায়গায় হচ্ছে যেমন শুরু করে বাংলাদেশ কোম্পানিতে আইদার হচ্ছে মিটিং করে যে আজকে আমি এই করব, অথবা একটা মেসেজ দিয়ে যে আমার আজকে এই প্ল্যান, আমার কালকে এই করেছি। আপনাদের কাজের ট্র্যাকিং গুলো কিভাবে হয়, যে আপনারা কি কি করতেছেন, নাকি আপনার এখানে ফ্লেক্সিবিলিটি আচ্ছা, রাখে? এখানে যেটা হয় যে ডিরেক্টলি আমাদের কাজের ওইভাবে হচ্ছে কি বলবো যে ধরে ধরে টাইম ট্র্যাক করা হয় না। জার্মানিতে যে আমরা কাজ করতাম, আমি কখন হচ্ছে অফিসে ঢুকতেছি বেরোইতেছি সেটা ট্র্যাক করতো না। এখন যে কোম্পানিতে কাজ করি সেটাও আমি কখন অফিসে ঢুকতেছি বেরোচ্ছি এটা ট্র্যাক করে না। আর আমরা হচ্ছে নিজেদের সুবিধার জন্য টাইম ক্যালকুলেট করে নেই। নর্মালি আমরা যে 2টা কোম্পানিতে কাজ করছি, 2টাতেই অ্যাজাইল স্ক্রাম মেথোডোলজিতে আমরা কাজ করি। সো আমাদের যেটা হয় যে আমাদের প্রোডাক্ট বা উপরের লেভেল থেকে আসে যে হ্যাঁ এই কাজগুলো তোমাদের করতে হবে। তো আমরা হচ্ছে ওই আমাদের যে বিজনেস টিম আছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার আছে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আছে, তারা সবাই মিলে আমরা ঠিক করি যে এরকম যে এই কোয়ার্টারে আমরা এই কাজগুলো ডেলিভার করব। সো সেই অনুযায়ী আমাদের স্প্রিন্ট প্ল্যানিং হয়। স্প্রিন্ট প্ল্যানিংকে আপনি 2 বা 3 উইক্সের একটা টাইম ফ্রেম চিন্তা করতে পারেন যে হ্যাঁ নেক্সট 3 উইক্সে আমরা এই কাজগুলো করব। তো তারপর আমরা কাজগুলো নিয়ে নিই। কাজগুলো আসার পর আমরা কাজগুলোর এস্টিমেট করি। এস্টিমেট করার আগে আবার আমরা দেখি যে কাজগুলোর ডিসক্রিপশন কিভাবে করতে হবে, কিভাবে করলে সেটা ডেলিভারেবলস বলে ধরা হবে, এই জিনিসগুলো আগে নিজেরা সব হচ্ছে ডকুমেন্টেড করি। তারপর আমরা ফিক্স করি যে এই কাজটা করতে কী পরিমাণ সময় লাগবে। এগুলো ডকুমেন্টেড হওয়ার পর আমরা যখন ওই 3 সপ্তাহের জন্য ধরেন কাজগুলো নিচ্ছি, তখন আমরা দেখি যে 3 সপ্তাহে ধরেন আমরা 5 জন আছি, 5 জন ধরেন যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, তো 5 6 30 আর 3, হ্যাঁ ধরেন একটা অ্যামাউন্ট অফ নাম্বার অফ ওয়ার্ক আওয়ার আমরা পাইলাম যে এই 3 সপ্তাহে 5 জন ইঞ্জিনিয়ারের এত ঘন্টা ওয়ার্ক আওয়ার আছে। তখন আমরা টাস্কগুলো থেকে দেখি যে এই ওয়ার্ক আওয়ারে ওই টাস্কগুলো থেকে কয়টা টাস্ক আমরা কমপ্লিট করতে পারবো, দেন ওই টাস্কগুলো হচ্ছে আমরা নেই।
তারপর নেওয়ার পর আমরা টাস্কগুলো কমপ্লিট করি বা করি, কখনো কাজ কমপ্লিট হয় কখনো হয় না, বাট এই স্প্রিন্ট শেষে আমরা আবার অ্যানালাইসিস করে দেখি যে আমরা বলছিলাম যে এই কাজটা করতে এই পরিমাণ সময় লাগবে, এক্স্যাক্টলি ওই পরিমাণ সময় লাগছে কিনা, কোনোটা আগে শেষ হয়েছে কিনা, কোনোটা আরও বেশি সময় লাগছে কিনা, বেশি সময় লাগলে কেন বেশি সময় লাগলো সেটার কজ অ্যানালাইসিস করা হয় যেন আমরা পরবর্তীতে আরও বেটার এস্টিমেশন করতে পারি। বাট কখনোই আবার এইভাবে দেখা হয় না যে এই কাজটা বলা হয়েছিল যে হচ্ছে 6 ঘন্টা লাগবে, সুমন তুমি এটা কেন 8 ঘন্টা লাগায় করছো, এটা কখনোই আমাকে ইন্ডিভিজুয়ালি জবাবদিহি করতে হবে না। এভাবে কাটায় কাটায় ধরে না। হ্যাঁ, আমার যে কাজটা আমি 6 ঘন্টা বলছিলাম 30 ঘন্টাও লাগতে পারে, বাট যখন আমরা অ্যাজ এ টিম হচ্ছে পুরো জিনিসটা অ্যানালাইসিস করব, অ্যাজ এ টিম তখন আমরা আসলে সেটা আইডেন্টিফাই করব এবং বলবো যে আচ্ছা এই কারণে হচ্ছে এটাকে 30 ঘন্টা লাগছিল, আমরা হয়তো এস্টিমেশন ভুল দিছিলাম, অথবা কাজটা আমি সিম্পল মনে করছিলাম সেটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে, এগুলো আমরা বলা হবে। কিন্তু কখনোই আমাকে ব্লেম দিবে না যে হচ্ছে সুমন তোমার 6 ঘন্টা কাজটা করার কথা ছিল, তুমি 30 ঘন্টায় করছো, ভুলে ধরেন আমি একটা প্রোডাকশন ডাটাবেস ফালাই দিছি, আমার কারণে ধরেন কোম্পানির কোনো একটা সার্ভিস পুরোপুরি ডাউন হয়ে গেছে, কখনো আমাকে ইন্ডিভিজুয়ালি এটার জন্য ওরা হচ্ছে পেনাল্টি করবে না, পানিশ করবে না, ইভেন এমনভাবেও রিপ্রেজেন্ট করবে না যার কারণে আমি গিলটি ফিল করি বা আমার মনে হয় যে আমার কারণে এই প্রবলেমটা হলো। এখানে সব কিছু হচ্ছে টিম কালচার, একসাথে আপনি কোনো কিছু অ্যাচিভ করতেছেন সেটা হচ্ছে টিম অ্যাচিভ করছে। হ্যাঁ, তারপর যখন আপনার পার্সোনাল রিভিউ মিটিং হবে সেখানে বলবে যে তোমার এই জায়গায় ইমপ্রুভ ছিল, সেটার জন্য আপনি অবশ্যই অ্যাপ্রিসিয়েশন পাবেন, বাট ওই রকম কোনো ব্লেম কালচার নাই যে যার কারণে আপনার নিজের মধ্যে কোনো ধরনের সংকোচ বা গিলটি ফিল হবে। তো এটা খুবই ভালো যে অলওয়েজ আপনার মনে হবে যে আপনি অ্যাজ এ টিম কাজ করতেছেন এবং ব্যর্থতা হোক সফলতা হোক অ্যাজ এ টিমই আপনি হচ্ছে পাচ্ছেন। এবং একটা জিনিস হচ্ছে আমি শেয়ার করতে পারি যে আমার ফার্স্ট ইয়ার যখন রিভিউ হচ্ছিল বার্লিনের কোম্পানির সাথে, তো আমি তো বাংলাদেশি এনভায়রনমেন্টে কাজ করে গেছি, ওইখানে যে ম্যানেজারকে বলতেছিলাম যে আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করার সুযোগ আছে, তো ম্যানেজার বলছিল যে শোন তুমি সব কিছুই ঠিকঠাক মতো করতেছো, কিন্তু তুমি টিম মিটিং বা ওই ইয়েগুলোতে একটু কমিউনিকেশন কম বা কথা তুমি কম বলো আর কি। তো আমি বলছিলাম যে আমি তো আসলে এই কালচার থেকে আসছি, আমি তো কথা বলতে গেলে আমার মনে হয় যে আমি এটা বলবো, এটা অন্যজন কি মনে করবে, কি হবে, কিভাবে দেখে। তো ও তখন বললো যে দেখুন সুমন তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে আমরা যখন হায়ার করছি তোমাকে আমরা এনাফ ইভালুয়েট করে হায়ার করছি, সো এইখানে তোমার সংকোচের কিছু নাই, তুমি যখন যেটা বলবা কনফিডেন্টলি লজিক্যাল রিজনিং কী কারণে তুমি বলতেছো সেগুলো ঠিকঠাক মতো রেডি করে বললেই হলো। বাকিটা তো আমরা সবাই এখানে হচ্ছে একজন আরেকজনের কাছ থেকে শিখতেছি, এখানে ভয়ের কিছু নাই। এবং ওই সময় আমার মনে আছে যে একটা ইনসিডেন্টও ঘটছিল যে একটা নতুন এমপ্লয়ি আপনার জয়েন করছিল, জয়েন করার পর সে ভুলে হচ্ছে প্রোডাকশন ডাটাবেস থেকে প্রায় অনেক ডাটা ফেলে দিছিল, বাট আমাদেরকে কিন্তু কখনো জানায় নাই যে কোন এমপ্লয়ির কারণে এই প্রবলেমটা হয়েছিল এবং তাকে কখনো হচ্ছে পার্সোনালি আপনার ব্লেমও দেয় নাই, এটা অ্যাজ এ টিম পরে আবার জিনিসটা হচ্ছে রিকভার করছে। তো ওরা এরকম জায়গায় হচ্ছে খুবই প্রাইভেসি মেনটেন করে এবং এমনভাবেই প্রবলেমটার সলিউশন করে যাতে ইন্ডিভিজুয়ালি কারো উপর হচ্ছে আপনার কোনো সমস্যা না হয়। গ্রেট, এটা আমার মনে হয় এটা যদি আমরা অ্যাজ এ টিম এটা চিন্তা করতে পারি তাহলে আমার মনে হয় অ্যাজ এ টিম সবাই আগানোর চেষ্টা করবে, গ্রোথটাও সেভাবে হবে। হ্যাঁ, যেটার কারণে সুবিধা হয় কি সবাই ধরেন যে ফ্লুয়েন্টলি নিজের কনফিডেন্টলি কাজ করতে পারে, তার মনে কখনো ভয় কাজ করে না যে আমার কারণে এটা হইতে পারে, রিস্ক নিতে পারে, ইনোভেশন সাকসেস এগুলো আরও অনেক সহজ হয়ে যায় আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা একদম শেষ পর্যায়ে। এখন আপনি যদি আপনার বাংলাদেশি যারা হচ্ছে স্টুডেন্টস আছে, লার্নার আছে, তাদের জন্য কিছু বলতে চান তাহলে প্লিজ কিছু বলেন। আচ্ছা, তাদের জন্য আমার মেসেজ থাকবে এটাই যে আপনারা যারা হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান আসার আগে হচ্ছে আমি সাজেস্ট করব যে এনাফ হচ্ছে রিসার্চ করে তারপর আসবেন। আর আসার পর 2-3টা জিনিস হচ্ছে আসলে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে, যাদের ধৈর্য নাই তাদের জন্য আসলে এই সেক্টরে ডেভেলপমেন্ট করা খুব টাফ, ক্যারিয়ার কন্টিনিউ করে যাওয়া টাফ হবে। সো এইখানে হচ্ছে ধৈর্যটা রাখতে হবে। আর সেকেন্ড একটা স্কিল অবশ্যই থাকতে হবে, যেটা আমি অলওয়েজ সবাইকে সবসময় বলি, সেটা হচ্ছে যে আপনার মধ্যে সেলফ লার্নিং স্কিল থাকতে হবে। আপনার অলওয়েজ হচ্ছে যে কোনো জিনিস যখন শিখতে চান নিজে নিজে শেখার মতো মাইন্ডসেট থাকতে হবে, নিজে নিজে প্রথমে চেষ্টা করতে হবে, তারপর হচ্ছে সেটা শেখার জন্য যার যার কাছ থেকে সাহায্য নেওয়া প্রয়োজন, যেখান থেকে সাহায্য নেওয়া প্রয়োজন সেটা আপনি নেবেন। তো আমার মেসেজ এটাই থাকবে যে যারাই আসতে চান আসেন,
অপরচুনিটি অনেক আছে, বাট অনেক চ্যালেঞ্জিং জার্নিও এটা। তবে আপনার মধ্যে ওই যে ধৈর্য এবং হচ্ছে সেলফ লার্নিং স্কিল, এই দুইটা জিনিস থাকলে আসলে আমার মনে হয় যে জার্নিটা সহজ হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের পডকাস্টে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই পডকাস্টে সুযোগ করে দেওয়ার জন্য।